আচ্ছা, আগের দিনকে ফ্লাক্সের ওইগুলো অনেক কটা হয়ে গেছিলো, তার মধ্যে একটা জিনিস বাকি ছিল যেটা আমি করতে দিয়েছিলাম, সেটা হলো এই জিনিসটা, তাই না? হ্যাঁ, এটা এই কিউবের সেন্টারের মধ্যেটা হয়ে গেছিলো, তাই তো নাকি? যখন একটা ফেসে রাখা ছিল কিউবে, এটা তো হয়ে গেছিলো বোধহয়। হ্যাঁ আচ্ছা, তো বাকি ছিল যেটা, সেটা হচ্ছে তার পরের দুটো, তাই না? আচ্ছা, এবারে আসছে তোমার যখন একটা কর্নারে প্লেস করা থাকবে। কর্নারে প্লেস করা থাকবে বলতে, ধরো একটা কিউব তোমাকে এরকম ধরে দিয়ে দিল এখানটাতে, এই কিউবটা। এবারে এই যে কিউবটা দিয়ে দিল, এই কিউবটার সাপোজ কর্নারে একটা চার্জকে তুমি প্লেস করে রেখে দিয়েছো। যখন কর্নারে প্লেস করবে, এই একটা কর্নার ধরো, এখানে তুমি চার্জটাকে প্লেস করে রেখে দিলে। যখন চার্জটাকে প্লেস করবে, যদি এর টোটাল চার্জ কিউ হয়, এর কতটা কন্ট্রিবিউশন ভিতরের দিকে থাকবে, মানে কত % ভিতরে থাকে? হ্যাঁ, সলিড স্টেটে কি শিখেছো? 1/8%। তার মানে হ্যাঁ, এটা হয়ে গেছিল। ও, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, ফাই ইকুয়াল টু কত ছিল এটার জন্য? Q/8 এপসাইলন নট। এটা হয়ে গেছিল লাস্টেরটা। 1/6 কন্ট্রিবিউশন হয় যদি একটা কোনো তার আর্মের ওপর থাকে বা এজের ওপর থাকে, তাই না? তো 1/4 করে হয়, সরি 1/4 কন্ট্রিবিউশন, তো সেই ক্ষেত্রে Q/4 এপসাইলন নট চলে আসবে, তাই না? এগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছিলো আগের দিনকে, ঠিক আছে। এবারে চলে আসছি অ্যাপ্লিকেশনস যেগুলো আরও লাগবে কাজে, সেই জিনিসগুলোতে। তো নেক্সট যে অ্যাপ্লিকেশনটা আছে, তার আগে কয়েকটা কোয়েশ্চেন সলভ করে নাও ঝটপট করে। যেরকম এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা তোমাকে কি বলছে দেখো। কোয়েশ্চেনটা তোমাকে দিচ্ছে যে একটা কিউব এখানটা দেওয়া আছে, যেটা XYZ কোঅর্ডিনেটের মধ্যে আছে, মানে 3D কোঅর্ডিনেটের মধ্যে তোমার প্লেস করা আছে, ঠিক আছে। এবারে এই যে কিউবটা দেওয়া আছে, এদের প্রত্যেকটা আর্মের লেন্থ হচ্ছে A করে, আর এর মানে হচ্ছে 1 মিটার করে, বুঝতে পারলে? এটা তোমাকে দেওয়া আছে। এবারে তোমাকে কি বলছে, বলছে যে এখানটাতে একটা ইলেকট্রিক ফিল্ডকে তুমি পাস করাচ্ছ। যে ইলেকট্রিক ফিল্ড components of the electric field components of the electric field shown in the figure are Ex equal to alpha x to the power half আর Ey Ez এই দুটো হচ্ছে 0। তার মানে হচ্ছে এটাই যে এখানটা তুমি ইলেকট্রিক ফিল্ডকে পাস করাচ্ছ, তো ইলেকট্রিক ফিল্ডকে ভেক্টর ফর্মে তুমি এইভাবে লিখবে যে Ex i cap প্লাস Ey j cap প্লাস Ez k cap, এইভাবে লিখবে। এখন যেটা এখানে দেখতে পাচ্ছ সেটা হলো যে এই যে Ex এর কিছু একটা তুমি ভ্যালু পাবে, রাইট? কিন্তু এই যে Ey অ্যান্ড Ez মানে এই দুটোর ভ্যালু হচ্ছে 0। তো আমি এই দুটোকে ভাববোই না, কারণ আমাকে অলরেডি এই দুটো 0 বলা আছে। আমাকে শুধুমাত্র বলা আছে যে Ex আছে। Ex আছে মানে কীভাবে না, অ্যালফা এক্স টু দি পাওয়ার হাফ এত আই ক্যাপ, এইটা হচ্ছে Ex। এবার এক্স মানে কি? এক্স হলো একটা ভেরিয়েবল টার্ম, তাই না? যে যখন আমি সেন্টার থেকে এটাকে মাপবো, তখন এই এক্সের ভ্যালুটা চেঞ্জ হবে বিভিন্ন পয়েন্টের জন্য। ধরো আমি বললাম যে এইখানে পয়েন্টটা আছে, আমি এইখানে ইলেকট্রিক ফিল্ডকে দেখবো, তাহলে সেই ক্ষেত্রে ই নট বা এই যে অ্যালফা ইন্টু এইখান থেকে এর যে ডিস্টেন্স তার টু দি পাওয়ার হাফ হবে, তাই না? ওটা হবে এখানে ইলেকট্রিক ফিল্ড। এখানে ডিস্টেন্সটা এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তুমি কত পাবে না, অ্যালফা ইন্টু এইখান থেকে এর যে ডিস্টেন্স ওটা টু দি পাওয়ার হাফ। ব্যাপারটা বুঝতে পারলে? এই হলো জিনিসটা। এবার আমাকে কোয়েশ্চেনটাতে কি দিচ্ছে, আমাকে বলছে ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। প্রথমে বলছে ক্যালকুলেট দি ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দি কিউব, আর একটা বলছে যে চার্জ উইদিন দ্য কিউব, মানে এই কিউবটার মধ্যে কত পরিমাণের চার্জ আছে আমাকে সেইটা বার করতে হবে। এপসাইলন নট তার ভ্যালু আমাকে ওখানটাতে বলা আছে। তো দেখো ফ্লাক্সটা কী করে ক্যালকুলেট করতে হবে, যদি আমি দেখি তাহলে এই যে কিউবটা আছে, ইলেকট্রিক ফিল্ডটা কেবলমাত্র এক্স ডিরেকশনে আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডগুলো এইরকমভাবে যাচ্ছে, তাই না? ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এইরকমভাবে পাস করছে। এইরকমভাবে যদি পাস করে, তার মানে তুমি ভেবে দেখো এই যে এই দিকের যে ফেসটা আছে, যেই ফেসটা তোমার এই যে এইরকমভাবে যে ফেসটা আর কি আছে এই দিকে, আর সামনের এই যে ফেসটা, কেবলমাত্র ওই দুটো ফেস দিয়ে তুমি শুধুমাত্র ফ্লাক্সকে পাবে, তাই না? বাকি ফেসগুলোতে তো গ্রেজিং ফিল্ড লাইন্স হচ্ছে, হ্যাঁ কি না? তো বাকিগুলোর জন্য গ্রেজিং ফিল্ড লাইন, বাকিতে আমি পাবো না, কেবলমাত্র এই দুটোর ওপর আমার কনসেন্ট্রেশন থাকবে। তো যদি আমি দেখি, তো তাহলে আমি বলতে পারি যে এই যে ফেসটা আছে এটাকে আমি নাম দিচ্ছি এ ফেস, আর এই যে ফেসটা আছে এটাকে আমি নাম দিচ্ছি বি ফেস। তাহলে এ ফেসের থ্রু ফ্লাক্স কত হবে, ফ্লাক্স থ্রু ফেস এ, সেটা কত হয়ে যাবে, দ্যাট উইল বি ইকুয়াল টু Ex ইন্টু এ ফেসটার এরিয়া। এ ফেসটার এরিয়া কত হবে না, এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, কারণ এর ভ্যালু 1, এইটা। এবার এখানে যখন আমি Exটাকে পুট করব, তখন আমাকে দেখতে হবে যে এই যে ফেসটা আছে এই ফেসটাতে Ex এর ভ্যালু কত হবে, তার কারণ Exটা এই যে ডিস্টেন্স সেন্টার থেকে এক্স তার উপর ডিপেন্ড করছে, তাই না? তো যদি তুমি দেখো এই সেন্টার থেকে এই যে ফেসটা আছে, এই ফেসটার ডিস্টেন্স কত সেন্টার থেকে মার্ক করা আছে বলো,
কত এ। তাহলে তুমি এখানটাতে কি লিখবে, যে যখন আমি এইটার জন্য ইলেকট্রিক ফ্লাক্সকে ক্যালকুলেট করব তখন আমি এখানে লিখব যে অ্যালফা ইন্টু এ মানে হচ্ছে যে 1^½ ইন্টু কত না 1 স্কোয়ার। স্যার মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে? ও দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এবার তো শোনা যাচ্ছে নাকি? এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। তো এইটাকে লিখবো। এবার আমাকে তোমরা ঝটপট কমন সেন্স লাগিয়ে বলে দাও যে এটা যখন ফ্লাক্সটাকে বার করব তার ভ্যালুটা নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? নেগেটিভ আসবে। আমি যদি ভেক্টরে ডিভাইড করে করি তাহলেও বলতে পারি যে এইদিকে ইলেকট্রিক ফিল্ড আর এইদিকে আসবে কি না এরিয়া ভেক্টরটা, তো উল্টো দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তো সেখান থেকেও cos 180 -1 আসবে, তো নেগেটিভ আসবে। কিংবা আমি যেটা আমরা পড়েছিলাম যে যখন ফ্লাক্স ইনওয়ার্ড যাচ্ছে কোনো সারফেসের থ্রু পেনিট্রেট করছে, মানে যখন ফ্লাক্স ইনসাইড হচ্ছে সেই সময় কি বলবো আমি মাইনাস ফ্লাক্স, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এর জন্য ফ্লাক্স কত হবে, দ্যাট ইজ মাইনাস। তাহলে ভ্যালুটা কত আসবে না অ্যালফা ইন্টু 1 এটা আসবে, তাই না, মাইনাস অ্যালফা ইন্টু 1। এটা কোনটার জন্য না এই যে সারফেসটা আছে এই সারফেসটার জন্য অ্যালফা ইন্টু 1 হলো, রাইট। এবারে যদি আমি এই সারফেসটা থ্রু দেখি, এই যে সারফেসটা এইটা থ্রু কত পাবে, সেম ভ্যালু পাবে, পাবে কি সেম ভ্যালু নাকি অন্য কোনো ভ্যালু পাবে? হ্যাঁ সেমই পাবো কিন্তু না সেম পাবো না কারণ ডিসটেন্সটা চেঞ্জ হ্যাঁ এবার ডিসটেন্সটা চেঞ্জ হয়ে যাবে, কারেক্ট। তো ফ্লাক্স থ্রু বি যখন তুমি করবে সেই ক্ষেত্রে তুমি কি লিখবে না অ্যালফা ইন্টু কত হবে, এক্স এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে এ প্লাস এইটুকুনি এ, তাহলে কত হবে 2a, বুঝতে পারলে? 2a মানে 2 ইন্টু 1, এর ভ্যালু 1 বলা আছে, ½ রাইট, ইন্টু এটার এরিয়া কত a স্কোয়ার মানে 1 স্কোয়ার এটা, তাহলে ভ্যালু কত পাচ্ছ না 2 অ্যালফা। আর যেহেতু এখান থেকে এক্সিট করছে ফ্লাক্সগুলো ফিল্ড লাইন্সগুলো, তাহলে আমি কি বলবো এখানটাতে পজিটিভ ফ্লাক্স আসবে, রাইট। তো যদি টোটাল ফ্লাক্স আমাকে এখন বলে এইটার জন্য টোটাল ফ্লাক্স কত আসবে, যে টোটাল ফ্লাক্স, হ্যাঁ অ্যালফাটা জাস্ট একটা কনস্ট্যান্ট আমাকে এখানে দেওয়া আছে। আচ্ছা অ্যালফার ভ্যালু ওখানে বলা আছে 5 নিউটন পার কুলম মিটার টু দি পাওয়ার হাফ, তাহলে পুট করে দেয় এখানটাতে -5, রাইট, এত হয়ে গেল, বুঝতে পারলে? বুঝতে পারছো জিনিসটা কি, এইটা হয়ে গেল। এবারে হ্যাঁ ব্যাস, এবার তুমি যদি এটাকে বলো, আচ্ছা এবার ফ্লাক্সের ইউনিট কী হবে বলো তো, ফ্লাক্সের ইউনিট, ফ্লাক্স মানে কী ছিল বলো, ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, তাই না? ইলেকট্রিক ফিল্ড মানে কত ছিল, ইলেকট্রিক ফিল্ড মানে কত হয় বলো, ফোর্স বাই কত হয় ইউনিট চার্জ, তার মানে আমি কি লিখবো, যদি ফোর্স বাই চার্জ লিখি তাহলে কি লিখবো নিউটন পার কুলম ইন্টু এরিয়া মানে কি মিটার স্কোয়ার নিচ্ছি আমি, তাহলে কি লিখবো নিউটন মিটার স্কোয়ার পার কুলম, এইটা হয়ে গেল ফ্লাক্সের জন্য, রাইট, এই জিনিসটা। তো এখানে ইউনিটটাকে লিখে দাও, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এর জন্য কত আসবে না এর জন্য হয়ে যাবে 2 ইন্টু অ্যালফার ভ্যালু কত আছে 5, তার মানে 10 কত আসছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটা চলে গেল দুজনের মধ্যে, তাহলে নেট ফ্লাক্স কত আসবে, যদি আমি ফ্লাক্স নেট বার করি তাহলে নেট ফ্লাক্স আসবে, নেট ফ্লাক্স দ্যাট উইল বি ইকুয়াল টু কত না, দ্যাট উইল বি ইকুয়াল টু এইটা মাইনাস ওইটা, তাই না, দুটো ডিফারেন্স নেব। অ্যাকচুয়ালি আমি অ্যাড করছি, তাই না, অ্যাকচুয়ালি আমি বি ফ্লাক্সটা আর এই ফ্লাক্সটাকে অ্যাড করছি, কিন্তু যেহেতু ওখানে মাইনাস আছে সো অবভিয়াসলি সেটা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলে? তো আমি কত পাচ্ছি না 10 - 5 দ্যাট ইজ ইকুয়াল টু 5 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটা চলে গেল নেট ইলেকট্রিক ফ্লাক্স, যেটা আমাকে এখানটাতে প্রথম পয়েন্টে বার করতে বলেছিল। কোয়েশ্চেনটা বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ ঠিক আছে, লিখে নাও ঝটপট করে। এবার দেখো এখানটা কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতেই পারে, সেটা হলো যে আমি কেন এখানটাতে আমরা তো জানি যে যদি পুরো ফ্লাক্স এন্টার করে এবং এক্সিট করে তাহলে সেই ক্ষেত্রে নেট ফ্লাক্সটা কত হয় না 0, তাই না? ইলেকট্রিক ফিল্ড যদি এন্টার করে এক্সিট করে তাহলে পুরো সিস্টেমের জন্য নেট ফ্লাক্স 0 হবে, এখানে তো 0 আসছে না, তাই না? কেন 0 আসছে না বলতে পারবে এখানে, আর ওখানে কেন 0টা হয়, পারবে কেউ পারবে? দেখো যখন আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম যে নেট ফ্লাক্সটা 0 আসছিল যখন এন্টার করলো ফিল্ড লাইন এবং বাইরে বেরিয়ে গেল, তখন কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ডকে ভেরিয়েবল নিইনি, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড নিচ্ছিলাম, তাই না? যে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড লাইন্স আসছে এবং সেম নাম্বার ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরিয়ে যাচ্ছে। এখানটাতে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে কিন্তু ভেরিয়েবল নিচ্ছি, তাই না, এক্স এর উপর ডিপেন্ড করছে, মানে যত ডিস্টেন্সকে তুমি বাড়াবে তত কিন্তু এর ভ্যালু চেঞ্জ হতে শুরু করবে, বুঝতে পারলে? আর চেঞ্জ হতে শুরু করবে মানে কি সেটা বাড়বে, কারণ ডিরেক্টলি প্রপোর্শনে আছে ওটা।
আর যে কারণে দেখো যখন আমি ডিস্টেন্স বাড়িয়ে বি ফেসে চলে এলাম তখন আমি ফ্লাক্স ওই কারণে বেশি পেলাম, কারণ ইলেকট্রিক ফিল্ড ওখানে বেশি হয়ে যাচ্ছিল, বুঝতে পারলে? ওয়ারেস এইখানে তুমি কম পাচ্ছিলে কারণ এখানে কম ছিল ইলেকট্রিক ফিল্ড লাইন্স, বুঝতে পারলে? তো ওটা তখনই অ্যাপ্লিকেবল যখন কনস্ট্যান্ট ফিল্ড লাইন্স আসছে। তো যদি কেউ ঝট করে কোয়েশ্চেনটাকে দেখেই বলে যাও যে নেট ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, দ্যাট ইজ 0, সে কিন্তু ফেসে যাবে, কারণ কোয়েশ্চেনে কিন্তু অপশন এটা দেওয়া থাকবে যে 0, বুঝতে পারলে? এক্সামিনার তো জানে না যে তুমি এই ভুলগুলোকে করবে। হয়ে গেছে? স্যার বলছি 5 ইকুয়াল টু আলফা ইনটু 2 ইনটু 1 টু দি পাওয়ার 1/2 লেখা। কোনটা? 5 ইন্টু 2 ইন্টু 1 টু দি পাওয়ার হাফ, হ্যাঁ টু দি পাওয়ার হাফ, কারণ এই যে এক্স টু দি পাওয়ার হাফ আছে না, তো যখন আমি এক্স লিখবো টু দি পাওয়ার হাফ লিখতে হবে আমাকে, ওই কারণে লিখে নাও। স্যার তাহলে এটা রুট 2 হয়ে যাবে। কোনটা? রুট 2 আর হাফটা। ওহো সরি, হ্যাঁ √2 হবে, √2 আলফা হবে, এটা √2 ইন্টু 5 হয়ে যাবে, সরি এটাকে ঠিক করে নাও, √2 ইন্টু আলফা হবে, তাহলে √2 ইন্টু 5 হয়ে যাবে এটা। এখানে কত আসবে? √2 ইন্টু 5 মাইনাস 5, √2 ইন্টু 5 মাইনাস 5, তাহলে এখান থেকে 5 কমন নিয়ে নাও, 5 কমন নাও, তাহলে চলে আসবে এটা √2 মাইনাস 1, √2 মানে 1.4 মতন হয়, তো এটা তোমার আলটিমেটলি কত আসবে? এটা 0.41 মতন আসবে, তো 5 ইন্টু 0.41 কত আসছে? এটা এরকমই আসছে নাকি? 2.05 মতো হচ্ছে নাকি এটা, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে সেকেন্ড পার্টটাতে চলে এসো। এটা তো কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড পার্টটা বলছে কত চার্জ আছে এর মধ্যে, যদি চার্জ থেকে থাকে, বুঝতে পারলে? তাহলে চার্জ আছে কত, তোমাকে সেইটা বার করতে বলছে। সেটাও খুব সোজা, আমরা জানি যে ফ্লাক্স মানে কত? ফ্লাক্স মানে হচ্ছে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। তো ফ্লাক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 2.05 মতো, তাই না? তাহলে 2.05 ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে কিউ এনক্লোজডের ভ্যালু তুমি কত পাবে এখান থেকে? 2.05 ইন্টু এপসাইলন নট। এপসাইলন নটের ভ্যালু ওখানে তোমার দেওয়া আছে, তাহলে পুট করে দাও 2.05 ইন্টু 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এত কুলাম হবে। ক্যালকুলেট করে কত আসছে ঝটপট? এটা বুঝতে পারলে চার্জ কী করে? চার্জটা তো বার করা একদম সোজা জিনিস, কিচ্ছু নেই এটার মধ্যে, তাই না? একদমই সোজা ওটা, ওখানে কিছুই নেই। এটাকে ক্যালকুলেট করে নাও, দেখো কত আনসার আসছে, ওটাই আনসার হয়ে যাবে। ঠিক আছে, ঝটপট হাত চলো, ঝটপট হাত চলো। কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে নেক্সট কোয়েশ্চেনটায় চলে আসছে, যেটা অলরেডি এক্সামে জিজ্ঞেস করেছে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। তোমাকে বলছে যে এই একটা সিলিন্ডার আছে, বুঝতে পারলে? একটা সিলিন্ডার দেওয়া আছে, যে সিলিন্ডারটার ভিতরে একটা চার্জ প্লেস করেছি আমি, কিউ চার্জ। এই সিলিন্ডারটার ভিতরে একটা আমি কিউ চার্জকে প্লেস করে রেখে দিয়েছি, বুঝতে পারলে? এবার তোমাকে বলছে যে এই যে হলো সিলিন্ডার, এটা রাইট, আ হলো সিলিন্ডার হ্যাজ চার্জ কিউ কুলাম ইন ইট সিমেট্রিক্যালি, দেন দি ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কার্ভ সারফেস ইজ ফাই। তার মানে এর তিনটে সারফেস, একটা হচ্ছে এই সার্কুলার সারফেস, একটা উল্টো দিকেও পাবে সেম সার্কুলার সারফেস, আর মাঝখানে এই কার্ভ সারফেস এটা হচ্ছে, তাই না? তো তোমাকে বলছে যে কার্ভ সারফেসটা আছে, এর থ্রু যে ফ্লাক্স সেটা হচ্ছে কত বলেছে? ফাই।
এটা তোমাকে বলে দিয়েছে যে কার্ভ সারফেসের থ্রু ফ্লাক্স হচ্ছে ফাই, দেন ফাইন্ড দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ সারফেস সি অ্যান্ড সারফেস এ। এই যে সারফেস সি আছে আর সারফেস এ আছে, তাহলে এদের থ্রু ফ্লাক্স কত আসবে তোমাকে সেইটা ক্যালকুলেট করতে বলছে। আমি সবাইকে 2 মিনিট টাইম, 1 মিনিট মতো টাইম দিচ্ছি, কারণ এটা খুবই ছোটো কোয়েশ্চেন। যে যেরকমভাবে পারো সলভ করো ঝটপট। ফ্লাক্সের অনেক কনসেপ্ট আমরা দেখে নিয়েছি, যে যেরকমভাবে পারো একবার সলভ করো। 1 মিনিট টাইম দিচ্ছি আমি। আচ্ছা, যেহেতু একটা কথা বলে দিচ্ছি, যেহেতু মাঝখানে বলেছে যে আমাকে যে কিউ চার্জটাকে সিমেট্রিক্যালি প্লেস করেছি, তার মানে অবভিয়াসলি মাঝখানে একদম প্লেস করা আছে কিউ চার্জটা, তাই না? তো আমাকে বলো যে এখানটাতে যে সি আর এ সারফেস আছে তার থ্রু ফ্লাক্স ডিফারেন্ট হবে নাকি সেম হবে? সেম হবে। সেম হবে। ব্যাস, এবার করতে থাকো, বলো কি করা যায়, ঝটপট হাত চলো। এটা একদম সোজা কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষাতেও দেখতে পারবে এবং অলরেডি কম্পিটিটিভে চলে এসেছে কোয়েশ্চেনটা। চলো এবার আমি সলভ করছি। দেখো, কারোর কোনো আনসার বেরিয়েছে? করছি। ঠিক আছে, তোমরা করো, আমি এখানটা স্টার্ট করি। দেখো, এই যে পুরো সিলিন্ডারটা আছে, এর থ্রু টোটাল ফ্লাক্স যদি আমি বলি, তার মানে হচ্ছে যে এটাই যে এ আর সি সারফেসের থ্রু যে ফ্লাক্স হবে, ফ্লাক্স থ্রু সি প্লাস ফ্লাক্স থ্রু এ প্লাস ফ্লাক্স থ্রু এই যে কার্ভ সারফেসটা, এটাকে নাম দিচ্ছি বি, ফ্লাক্স থ্রু বি। আর এটার মানে কত হবে টোটাল ফ্লাক্স, মানে কিউ এনক্লোজড চার্জ কত, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, এইটা হবে, তাই তো? এবার দেখো, এই যে ফ্লাক্স সি আর ফ্লাক্স এ, ফ্লাক্স সি আর ফ্লাক্স এ, এদের জন্য তো ভ্যালু সেম হবে, তাই না? তো আমি ধরছি এখানটাতে যে লেট ফাই এ ইকুয়াল টু ফাই সি ইকুয়াল টু ফাই ড্যাশ, ঠিক আছে? এটাকে আমি ধরে নিলাম, যেটাকে আমাকে অলরেডি বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি এখানটাতে কী পাবো? এখানে আমি পাবো যে ফাই ড্যাশ সি এর জন্য প্লাস ফাই ড্যাশ এর জন্য প্লাস ফাই বি ইকুয়াল টু কত, কিউ বাই এপসাইলন নট। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত না 2 ইন্টু ফাই ড্যাশ প্লাস ফাই বি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এবার দেখো, তোমাকে যে ফ্লাক্স থ্রু বি সেটা কত বলেছে, ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কার্ভ সারফেস, সেটা কত বলা আছে, দ্যাট ইজ ফাই, তাই না? তার মানে ফাই বি এর ভ্যালু আমাকে কত বলা আছে না, ফাই। পুট করে দাও, তাহলে 2 ইন্টু ফাই ড্যাশ প্লাস ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে তুমি ফাই ড্যাশ কত পেয়ে যাচ্ছ, ফাই ড্যাশ হয়ে যাবে কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই হোল ডিভাইডেড বাই 2, মানে হাফ। তাহলে এইটা হবে আনসারটা। কোয়েশ্চেনটা বুঝতে পারলে প্রত্যেকে? একদম সোজা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাতে কিচ্ছু নেই, একদম সোজা কোয়েশ্চেন। বুঝতে পেরেছো কি পারোনি বলো কোয়েশ্চেনটা? লিখে না, লিখে না। কেউ কি এভাবে করছিলে? কেউ কারোর কি আনসারটা হয়েছিল এরকমভাবে? ঠিক আছে, তোমরা কিভাবে করছিলে? ইন্দ্রাণী কিভাবে করছিলে? স্যার আলাদা আলাদা করে শব্দ বের করছি। ও, তা ওটা তো তোমার প্রচুর টাইম লাগবে, অত খাটবে কেন? তোমাকে তো টোটাল ফ্লাক্সটাকে দেখো না, টোটাল ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসাইলন নটই তো হবে, এক্সটার্নাল তো কোনো ফিল্ড দেওয়াই নেই, বুঝতে পারলে? তো টোটাল ফ্লাক্স মানে 3টে সারফেসের থ্রু নেট ফ্লাক্স হয়ে গেল। একটার জন্য বলা আছে, বাকি দুটোর জন্য সেম হবে, ব্যাস ওই দুটোর জন্য ধরে নাও ফাই, হয়ে গেল আনসার। লিখে নিয়েছো প্রত্যেকে? ঝটপট লেখো। ঠিক আছে, এবার চলে আসছি আমি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের যে কোয়েশ্চেনটা দিচ্ছে তোমাকে দিয়েছে, এখানটা দুখানা কনসেন্ট্রিক স্ফিয়ার আছে, বুঝতে পারলে? এই একটা স্ফিয়ার আর এর বাইরে আর একটা স্ফিয়ার, কনসেন্ট্রিক স্ফিয়ার, বুঝতে পারলে? মানে একটার ভিতরে আর একখানা স্ফিয়ারকে তুমি রেখে দিয়েছো। এবার তোমাকে বলছে যে ফাইন্ড দ্য রেশিও অফ ফ্লাক্স থ্রু সারফেস S1 অ্যান্ড S2। এই যে সারফেসটা আছে S1 আর এই যে সারফেসটা S2, এদের থ্রু ফ্লাক্সের রেশিও কত হবে? তুমি ধরে নাও যে এইটার থ্রু ফ্লাক্স হবে φ1 আর এইটার থ্রু ফ্লাক্স হবে φ2, লেট, বুঝতে পারলে?
এবার তুমি বলো কি করবে। তো আমাকে বলো যখন আমি φ1 বার করব, φ1 ইকুয়াল টু কত লিখবো? আচ্ছা, এদের মধ্যে এইটার মধ্যে চার্জ আছে কিউ আর এইটার মধ্যে চার্জ আছে 2q। এবার আমাকে বলো যে আমি যখন φ1 লিখবো তখন আমি কি লিখবো? ফ্লাক্স মানে চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট। φ1 মানে আমি S1টার জন্য বার করছি, S1টার মধ্যে এনক্লোজড চার্জ কত? কিউ। তাহলে লিখে দাও কিউ বাই এপসাইলন নট। φ2 মানে S2 এর জন্য, φ2 মানে S2 এর জন্য চার্জ এনক্লোজ কত? 3q। দেখতে পারলে এটাই কিন্তু ভুলটা হয়। এটার মধ্যে কত চার্জ এনক্লোজ আছে? এর নিজের চার্জটা প্লাস এর চার্জটা, সেটাও তো এর মধ্যে এনক্লোজ হচ্ছে। হ্যাঁ, তাহলে কত আসবে নেট চার্জ? 3q। বুঝতে পারলে? সেটা হবে 3q বাই এপসাইলন নট। কোয়েশ্চেনটা তার কিচ্ছু নেই কিন্তু, শুধুমাত্র এই ভুলটার জন্যই কোয়েশ্চেনটা করানো, যে তুমি কোয়েশ্চেনটা নেবে এখানটার জন্য 2q, আসলে হবে কত? 3q, কারণ কনসেপ্টটা হচ্ছে টোটাল চার্জ এনক্লোজ বাই দি সারফেস, সেটা কত? 3q। এবার তো আর কিছুই নেই, হয়ে গেল। φ1 বাই φ2 করবে, তার ভ্যালু কত আসবে? q বাই এপসাইলন নট ইন্টু এপসাইলন নট উপরে চলে যাবে 3q, q কেটে যাবে, তাহলে আসবে 1/3। এইটা আসবে আনসারটা। লিখে না। ঝটপট হচ্ছে না। হয়ে গেছে? চলো এবারে চলে এসো পরের পার্টে। তো কোয়েশ্চেন্স কিছু বেসিক এখানটা করা হলো। নেক্সট চলে আসছে আমরা এবার ডেরিভেশনের কেসগুলো। যে গস থিওরেমের উপকারিতাটা কি? গস থিওরেমকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সিস্টেম অফ চার্জেসের জন্য বা বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটাকে ক্যালকুলেট করতে পারি, এবং খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। যেমন এখানটাতে একটা ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউটেড কন্ডাক্টিং ওয়্যার দেওয়া আছে, বুঝতে পারলে? এটা একটা ইনফাইনাইট ওয়্যার মানে তার নিচের পোর্শনটা এবং ডটেড লাইন দেখানো হয়, বুঝতে পারলে? নিচে এবং উপরে মানে ইনফাইনাইট ওয়্যার। এবারে এই যে ওয়্যারটা তোমাকে দেখানো আছে, তোমাকে বলা হচ্ছে যে এইটার জন্য কোনো একটা পয়েন্ট ডিস্টেন্স যার হচ্ছে আর, সেই আর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে তোমাকে সেইটা বার করতে হবে, বুঝতে পারলে? তো মনে করো যে এইখান থেকে একটা কোনো ডিস্টেন্স এইখানটাতে আমি নিচ্ছি আর ডিস্টেন্স, এবং এই আর ডিস্টেন্সে এই পয়েন্টটাকে আমি বলছি পি পয়েন্ট। তো আমাকে আমার ওই সিলিন্ডারের জন্য হ্যাঁ 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 ওটাই আমি তখন বলেছিলাম না যে এটা আর এক রকমভাবে করা যায়, বুঝতে পারলে? তো সেটা হলো এই উপায়টা, বুঝতে পারলে? ওই কারণে আমি এটা ডেরাইভ করিনি ইন্টিগ্রেশন দিয়ে। অনেক বইতেই করা থাকে ইন্টিগ্রেশন দিয়ে, কিন্তু ব্যাপারটা হলো যে ইন্টিগ্রেশন দিয়ে টাইমটা অনেক লাগে, বুঝতে পারলে? তোমাকে অনেকটা করতে হবে ইকুয়েশনটা সলভ। তো যে জন্য ইন্টিগ্রেশনের থেকে বেস্ট উপায় হচ্ছে গস থিওরেমকে অ্যাপ্লাই করা, কারণ গস থিওরেম দিয়ে জিনিসটা ঝট করে হয়ে যায়, বেশি কিছু ভাবতেই হয় না, ঝট করে আনসার বেরিয়ে যাবে তোমার এখানটা। হ্যাঁ, ওটাও একটা ইনফাইনাইট বাড়ি দিয়েছিলাম, এর জন্যই দিয়েছিলাম, বুঝতে পারলে? দেখো প্রথমে এই যে পয়েন্টটা দিচ্ছে এখানটাতে পি পয়েন্টটা, এই পি পয়েন্টটা আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, সেইটা কত সেটা আমাকে বার করতে হবে। তো গস থিওরেমকে অ্যাপ্লাই যখন আমরা করব, আচ্ছা এই যে ওয়্যারটাকে দিচ্ছে ইনফাইনাইট ওয়্যার যদি হয় এটা, আমি প্রথম যে কাজটা করব সেটা হলো এটাই যে এই চার্জটাকে বা এই যে পয়েন্টটাতে আমাকে বার করতে বলছে সেই পয়েন্টটাকে চারিদিক দিয়ে ঘিরে দেবো, বুঝতে পারলে? মানে এনক্লোজড করবো। তো যদি আমি চারিদিক থেকে ঘিরে দিই এই পয়েন্টটাকে নিয়ে, কাকে ঘিরছি? এই পয়েন্টটাকে নিয়ে এই চার্জটাকে ঘিরছি, বুঝতে পারলে? কারণ এখানটাতে এই যে চার্জগুলো আছে না, এই চার্জগুলোকে আমি ঘিরে দিচ্ছি এরকমভাবে, বুঝতে পারলে? এবং যখন আমি ঘিরবো তখন এই পয়েন্টটাকে ইনক্লুড করে আমাকে ঘিরতে হবে। যদি আমি সেটাকে ঘিরে দিই তাহলে তুমি বলো তো কী ধরনের তুমি সারফেসটাকে পাবে? এই সময় স্ট্রাকচারটা কীরকম আসবে যখন তুমি ঘিরবে? সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার আসবে, বুঝতে পারলে? তো আমি সেটাই করছি, এটাকে যখন আমি ঘিরে দেবো তখন যে স্ট্রাকচারটাকে পাবো
এরকম একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার পাবো। এরকম একটা আমি স্ট্রাকচার পাবো। এটা কিন্তু 3Dতে আছে। এখন নর্মালি এখানে বোঝো, তারপর এটার অ্যানিমেশনটাও আজকে দেখতে পাবে, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা কীরকম দ্বারা হয় 3Dতে। এবার দেখো এখানটাতে সেম 3টে সারফেস পাচ্ছ। একটা হচ্ছে এই যে উপরের কার্ভ সারফেস, নিচের এখানে একটা কার্ভ সারফেস পাচ্ছ, রাইট? আর একটা পাচ্ছ কি, সরি, সার্কুলার সারফেস দুটো, আর একটা হচ্ছে এই যে মাঝখানে কার্ভ সারফেসটা, রাইট? এই যে মাঝখানে কার্ভ সারফেসটা, এই 3টে সারফেসকে তুমি এখানটাতে পাচ্ছ। তো এই যে 3টে সারফেসকে তুমি পেলে, তুমি মনে করো যে এই যে সিলিন্ডারটাকে দিয়ে তুমি এনক্লোজ করেছো, কারণ এটা তো ইনফাইনাইট ওয়্যার, তুমি এই যে সিলিন্ডারের লেন্থ সেটাকে যদি পুরো তারের জন্য করো তাহলে ইনফাইনাইট পাবে। তো আমি জাস্ট একটা তার সার্টেন পজিশনকে দেখছি, তো আমি মনে করছি যে তার এল লেন্থকে আমি এনক্লোজ করলাম, তার মানে এর হাইটটা কত হবে, এল, বুঝতে পারলে? আর এইখান থেকে এর যে ডিস্টেন্স সেটাকে আমি বলছি আর, স্মল আর। এইখান থেকে ডিস্টেন্সটাকে আমি বলছি স্মল আর। সো অবভিয়াসলি এই যে সার্কুলার সারফেসগুলো আছে এদের রেডিয়াস কত হয়ে যাবে তাহলে বলো তো? রেডিয়াস কত করে হবে? আর করেই হবে, তাই না? তাহলে রেডিয়াসগুলো হয়ে যাচ্ছে স্মল আর করে। এর রেডিয়াস সেটাও আর, এর রেডিয়াস সেটাও আর, হয়ে গেল। এবারে কি করতে হবে? এবারে আমাকে দেখতে হবে যে ইলেকট্রিক ফ্লাক্স তার ফর্মুলা কী ছিল। তো ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে যে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, এইটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কত? দ্যাট ইজ ইকুয়ালস টু চার্জ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার দেখো এটা একটা ইনফাইনাইট ওয়্যার, এর মধ্যে চার্জ কত এনক্লোজ থাকতে পারে? ইনফাইনাইট, তাই না? কারণ ইনফাইনাইট ওয়্যার তো প্রচুর পরিমাণে চার্জ আছে, আমি জানি না তার ভ্যালু কত, কিন্তু তুমি এখানে একটা জিনিসকে বার করতে পারো। কি জিনিস বলতে পারবে যেটা কনস্ট্যান্ট থাকবে? পারবে কেউ? একটা কিন্তু কোয়ান্টিটি কনস্ট্যান্ট। হ্যাঁ, একদম তাই, একদম তাই। লিনিয়ার চার্জ ডেন্সিটি মানে ইউনিট লেন্থে কত চার্জ আছে সেটা কিন্তু এখানে কনস্ট্যান্ট প্রত্যেকটা পার্ট। তো তার মানে ধরে নিলাম যে এর জন্য লিনিয়ার চার্জে যে ডেন্সিটিটা হবে, লিনিয়ার চার্জ ডেন্সিটি, সেটা আমি ধরছি ল্যামডা। ল্যামডা দিয়ে সেটাকে লেখা হয়। এবার দেখো যদি লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা হয়, তাহলে ধরো আমি এই একটা ছোট্ট পয়েন্টকে দেখছি, এইখানকার যে চার্জটা আছে, ঠিক আছে? ধরো এখানে একটা ছোট চার্জ আছে, সেই চার্জটাকে যদি আমি কনসেন্ট্রেট করি তাহলে আমি দেখতে পাবো যে এই যে চার্জটা এটা চারিদিকে স্ফেরিক্যালি ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে এমিট করবে, তাই না? চারিদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে এমিট করছে। তো যথারীতি এরকমভাবে পিছনের দিকে এমিট করছে, সামনের দিকে এরকমভাবে কার্ভ সারফেস দিয়ে বেরোচ্ছে, এইখান দিয়ে এরকমভাবে বেরোচ্ছে, তাই না? চারিদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে সে এমিশন করাচ্ছে এরকমভাবে, বিভিন্ন দিকে তাই ইলেকট্রিক ফিল্ডের এমিশন হচ্ছে মাঝখানে চার্জটাকে দিয়ে। এরকম দ্বারা প্রত্যেকটা পয়েন্টে এই ঘটনাটা ঘটছে। এমনকি এইখানে যে চার্জটা থাকবে, এখানে যে চার্জটা থাকবে, সেই চার্জটাও এখানে এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে এমিট করাবে এই পয়েন্টের থ্রু। সেম এরকম হাইটে ধরো আমি একটা অন্য চার্জকে নিচে নিলাম, সেও এরকমভাবে এইখান থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে এমিট করাবে, তাই না? এখন যদি এই অ্যাঙ্গেলগুলো থিটা করে হয়, যদি আমি সেম মানে সিমেট্রিক্যালি উপর আর নিচে সেম চার্জকে নিই, তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা হবে থিটা। আর সেই ক্ষেত্রে এখানটাতে এইটাও হয়ে যাবে থিটা আর এটাও হয়ে যাবে থিটা। এখন ইলেকট্রিক ফিল্ড যদি এখানটাতে ই হয়, এখানেও ই হয়, তাহলে এইটার জন্য এই দিকে কম্পোনেন্ট কত থাকবে? দ্যাট ইজ ই কস থিটা। নিচের দিকে কত থাকবে? ই সাইন থিটা। এটার জন্য কত আসবে এইদিকে? এইদিকে সেম ই কস থিটা। এটার জন্য উপরে কত আসবে? সেম ই সাইন থিটা। এখন দেখো ই সাইন থিটা উল্টো দিকে আসছে, সেম ম্যাগনিটিউডের, তাহলে তারা ক্যান্সেল আউট করে দেবে একে অন্যকে, তাই না? তো এরা ক্যান্সেল আউট করে দেবে। তো কেবলমাত্র এই দিকে তুমি শুধুমাত্র ই কস থিটা মানে কস থিটা কম্পোনেন্টটার জন্যই তুমি কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ডকে কোনো একটা পয়েন্টে পাবে, বুঝতে পারছো? তুমি যে কোনো পয়েন্টকে চুজ করতে পারো, সেই পয়েন্টটাতে সেই পয়েন্টের উপরে এবং নিচে সিমেট্রিক্যালি চার্জ থাকবেই, যেটা তা সেই পয়েন্টে দুটোর জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার সাইন কম্পোনেন্টকে ক্যান্সেল আউট করবে এবং কেবলমাত্র কস কম্পোনেন্টের ইলেকট্রিক ফিল্ডটা আমার বাইরের দিকে আমি পাবো, বুঝতে পারছো? তো আমার শুধুমাত্র ফ্লাক্স বার করার জন্য এই কার্ভ সারফেসে এই যে কস কম্পোনেন্ট শুধুমাত্র এইটাকে দরকার, বুঝতে পারলে? এবার এটা তখনই হয় যখন ফাইনাইট ওয়্যার থাকে, কিংবা এই যে পয়েন্টগুলো সেগুলো অনেক ক্লোজ আছে। কেন? যদি ইনফাইনাইট হয় সেখানে কি প্রবলেমটা হবে? ইনফাইনাইটে এই প্রবলেমটা হয়ে যাবে যে ধরো এটা একটা দেখো ব্যাপারটা বুঝতে পারো। দেখো
ধরো এই যে পয়েন্টটা আমি ধরছি এখান থেকে একটা কোনো পয়েন্ট এইটা, ঠিক আছে? যদি আমি এইখানে ইনফাইনাইটে কোনো চার্জকে নিই আর নিচের দিকেও ইনফাইনাইটে কোনো চার্জকে নিই, তাহলে এই যে লাইনটাকে আমি কানেক্ট করবো না অ্যাঙ্গেলটা বার করার জন্য, এটা তখন এই অ্যাঙ্গেল না হয়ে স্ট্রেট এরকম ধারা মনে হবে, তাই না? মানে 90 ডিগ্রি মনে হবে লাইনগুলোকে, এই লাইনগুলো তখন এরকম অ্যাঙ্গেল না করে 90 ডিগ্রি মনে হবে। তুমি ভাবো না, সূর্যের আলো তোমার চোখে তো এমন নয় যে পারপেন্ডিকুলারলি আসছে, তাই না? আসছে তো একটা কোনো অ্যাঙ্গেল করে, যেহেতু ইনফাইনাইট থেকে আসছে তোমার মনে হয় যে রেগুলো পারপেন্ডিকুলারলি আসছে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে সেটাই হচ্ছে যে যখন ইনফাইনাইট থেকে কোনো ব্যাকা লাইন এখানে আসবে, সেটা অ্যাকচুয়ালি তোমার তখন ব্যাকা মনে হবে না, তোমার মনে হবে সেটা স্ট্রেট। যেরকম ধরো পৃথিবীর সার্ফেসটা তো অ্যাকচুয়ালি কার্ভ সার্ফেস, কিন্তু আমরা রাস্তাগুলোকে স্ট্রেট দেখি কেন? তার কারণ একটা বড় কার্ভেচারের ছোট পোর্শনকে আমি দেখছি, স্ট্রেট লাগছে। এখানেও তাই হবে, যখন এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম পারপেন্ডিকুলারলি আসছে না, কিন্তু আমার কাছে মনে হবে সেটা পারপেন্ডিকুলারলি যখন ইনফাইনাইট থেকে আসবে। তো যদি ইনফাইনাইট থেকে আসে তো তার মানে সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই এই যে সাইন থিটাগুলো এগুলোকে তো আমি এমনি পেতাম না, আর এখন তার মানে আমি শুধুমাত্র কনসেন্ট্রেট করব এই দিকের ফিল্ড লাইন্সগুলোর জন্য। বুঝতে পারলে? বাইরের দিকে কত ফিল্ড লাইন্স আছে, বুঝতে পারলে? তো তখন এই থিটাগুলোকে নিয়ে আমার ভেবে কোনো লাভই নেই, যেটা আমি এইখানে অ্যাপ্লাই করব, যে কেবলমাত্র এটাকে দেখব যে কোনো একটা পয়েন্টে বাইরের দিকে কার্ভ সারফেসে কত ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? তো সেটাকেই এখানটায় দেখানো, আর তার জন্যই বার করা হবে যে ভ্যালু কত হবে। বুঝতে পারলে? তো জিনিসটাকে দেখে নাও, এইগুলো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য লিখলাম আমি, একবার দেখে নাও তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো, তো যখন আমি এই কার্ভ সারফেসটাতে ক্যালকুলেট করব ইলেকট্রিক ফিল্ডটাকে, তখন কীভাবে ক্যালকুলেট করবো? তখন এইভাবে ক্যালকুলেট করবো যে আমার ফর্মুলা সেটা আমাকে বলছে যে ই ডট ডিএস করতে, তাই না? ই ডট ডিএস, অর্থাৎ এখানে আমাকে একটা ডিএস এরিয়াকে নিতে হবে। এই যে ডিএস এরিয়াটা নেব, এটাও তো একটা ছোট্ট সিলিন্ড্রিক্যাল এরিয়াই হবে, তাই না? কারণ একটা সিলিন্ডারে যখন তুমি ছোট পোর্শনকে নেবে তখন সেটাও একটা ছোট সিলিন্ড্রিক্যাল হবে, তাই না? ছোট সিলিন্ড্রিক্যাল এরিয়া হবে। যেমন ডিএস এরিয়াটা এখন এইটা হবে, এরকম স্ট্রাকচারের হবে ডিএস এরিয়াটা। ব্যাপারটা বুঝতে পারছো? এই যে পেনটা আছে, এই পেনটার ছোট এরিয়া মানে কি, আমি এইটুকুনি একটা এরিয়াকে নিচ্ছি, তাহলে তার শেপটা কীরকম হবে? যেরকম ধরো এইটার শেপটা সেরকমই তো হবে ছোট এরিয়াটা। আর এটাকে ইন্টিগ্রেট করছি মানে এটা বড় হচ্ছে, তো এটা বড় হচ্ছে মানে কীরকমভাবে বেড়ে যাবে, তো পুরো শেপটাকে নিয়ে নেবে তখন। বুঝতে পারলে? হ্যাঁ, এই হলো জিনিস। তো আমি তো এখানটাতে শুধুমাত্র এই পয়েন্টটাকে নিলাম, কারণ আমার পয়েন্ট অফ কনসার্নটা হলো এই পয়েন্টটাতে। বুঝতে পারলে? তো এর এরিয়াটার জন্য এরিয়া ভেক্টর কোন দিকে হবে? বাইরের দিকে। এই দিকে কত হবে? দ্যাট ইজ ডিএস। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসছিল? বাইরের দিকে। এইগুলো তো আসবেই না, তো এই দিকে আসছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা, এটাকে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা কোন দিকে আসবে? এই দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত বলো? থিটা কত আসছে? 0 ডিগ্রি এখানটাতে। এবার দেখো, এই যে ফিল্ড লাইন সেইগুলো তো এই যে নিচের সারফেস অ্যান্ড উপরের সারফেস তার থ্রু পাস করবে, তাই না? যদি আমি তার থ্রু দেখি তাহলে সেখানে কী হবে? এর জন্য আমি ছোটো একটা এলিমেন্টকে নিচ্ছি, সার্কুলার ক্রস সেকশন, তার মানে এর জন্য ছোট এলিমেন্টটা কি নেবো? সার্কুলার। এই যে একটা সার্কুলার নিলাম আমি এখানটাতে, একটা সার্কুলার ক্রস সেকশনকে নিচ্ছি এখানটা, তো সেম এখানটাতেও নিচ্ছি সার্কুলার একটা ছোট ক্রস সেকশন, মানে ডিএস এরিয়া আর কি এখানটাতে। এই হয়ে গেল। এবার দেখো, যখন আমি এইটার জন্য দেখব এরিয়া ভেক্টর এর জন্য কোন দিকে হবে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, উপরের দিকে। তাহলে এই দিকে ডিএসটা কোন দিকে? এরকম হবে। নিচের দিকে ডিএসটা কোন দিকে হবে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, এরকম ভাবে ডিএস ভেক্টরটা, রাইট? ইলেকট্রিক ফিল্ডটাকে আমি কোন দিকে নিচ্ছি? যখন আমি এইটাকে দেখবো তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন পয়েন্টগুলোকে দেখবো? এই দিকের লাইনগুলোকে দেখবো তখন, তাই না? তার মানে এখানটাতে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসবে? এই দিকে। এই দিকে ইলেকট্রিক ফিল্ড, আমি এই দিকে এরিয়া নিয়েছি, এখানটা তো যথারীতি ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে নেবো? এই দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর এই এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত করে আসছে এখন বলো? 90 ডিগ্রি করে, তাই না? ব্যাস, এবারে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। বুঝতে পারলে? আমি তিনটে সারফেস আছে, তিনটে সারফেসের থ্রু ডিএস মার্ক করে নিয়েছি, ইটাকেও মার্ক করে নিয়েছি। টোটাল চার্জ যদি আমি এল লেন্থকে নিই তাহলে এই এল লেন্থের মধ্যে টোটাল চার্জ কত আছে বলো তো? কত আছে টোটাল চার্জ? বলো বলো। লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা, তাহলে এল লেন্থের মধ্যে কত চার্জ আছে? ল্যামডা ইন্টু এল, তাই না? এখানটা লিখে নাও,
যে চার্জ এনক্লোজ এর ভ্যালু কত, দ্যাট ইজ ল্যামডা ইন্টু এল। ব্যাস, আমার সমস্ত কিছু এখন ফ্রেম রেডি হয়ে গেছে, শুধুমাত্র ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করব, আমার কাজ হয়ে যাবে। ফিজিক্সের দিক থেকে যা কিছু আমার রিকোয়ারমেন্ট ছিল সমস্ত কিছু আমি অলরেডি কিন্তু এখানটাতে অ্যারেঞ্জমেন্ট করে বসে আছি, বুঝতে পারলে? এবার আমাকে কাজটা করতে হবে। দেখো, যদি আমি কাজটা এবার করি তাহলে কী হবে, এখন কি হচ্ছে, আচ্ছা এটাকে একটুখানি মার্ক করে নাও, না হলে জিনিসটা বুঝে যাবে এরকমভাবে, এই যে ছোট এলিমেন্টটা, ঠিক আছে? আচ্ছা স্যার, ওই দুটো সার্কুলার সারফেসের জন্য আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা বাঁ দিকে কেন রাখবো? বাঁ দিকে এই কারণে, কারণ সারফেসটা বাঁ দিকে, এই যে প্লাস চার্জ এ তো এই দিকেও ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, এই দিকেও দিচ্ছে, তাই না? যখন আমি, আর দেখো এইখান থেকে এই পোর্শনের লেন্থটা কত হবে, আরই তো হবে, তাই না? এখান থেকে এটার লেন্থ যদি আর হয়, এখান থেকে এর লেন্থটা কত হবে, আরই তো হবে, বুঝতে পারলে? হ্যাঁ। তো একটা, তো আমি তো ডান দিকেও নিতে পারি। হ্যাঁ তুমি ডান দিকেও নিতে পারতো, আমি এখানে ডান দিকে এই কারণেই, কারণ এখানটা তোমার জায়গাটা তোমার কনজেস্টেড হয়ে আছে, বুঝতে পারলে? যে জন্য আমি নিলাম না। তুমি চাইলে নিতেই পারো, রেজাল্ট তুমি আলটিমেটলি সেমই পাবে। এখানে নিলে তোমার সেই এরিয়া ভেক্টর উপর দিকে, আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, ডান দিকে হবে সেই ক্ষেত্রে, তো ভ্যালু তুমি জিরোই পাবে তার জন্য ফ্লাক্সের, বুঝতে পারলে? ওটা তো কোনো ব্যাপার না, তুমি যে কোনো দিকে নিতে পারো, যেমন এইটাকে তুমি এই দিকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা ডান দিকেটা না নিয়ে এই বাঁ দিকেরটাকে নিতে হবে, বুঝতে পারলে? এই হলো ঘটনা। এবারে লিখতে শুরু করে দাও। অর ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, মানে কি ই ইন্টু ডিএস ইন্টু কস থিটা, রাইট? এটা কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন ই ডিএস, এটার মানে কি, এটার মানে আমি লিখবো যে টোটাল ফ্লাক্স, এটাকে এরকমভাবে লিখলে আরও ভালো হয় জিনিসটাকে, যে তুমি যদি প্রথমে ইন্ডিভিজুয়ালি লিখে দাও, মানে প্রথমে এরকমভাবে লেখো এটাকে লেখো এইভাবে, যে টোটাল ফ্লাক্স মানে হচ্ছে যে ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস প্লাস এই সারফেসটাকে তুমি বলো এ, এটাকে বলো বি, আর এই কার্ভ সারফেসটাকে বলছো তুমি সি। তাহলে ফ্লাক্স থ্রু সি প্লাস ফ্লাক্স থ্রু এ প্লাস ফ্লাক্স থ্রু বি, বুঝতে পারলে? ইকুয়াল টু, এবার এইটাকে লেখো, এবার ফ্লাক্স থ্রু সি লেখো। ফ্লাক্স থ্রু সি মানে হচ্ছে এইটার জন্য, এটার জন্য কি লিখবো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস ইন্টু কস জিরো ইন্টু কস জিরো প্লাস এটার জন্য কি লিখবো, ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস, আচ্ছা এটার জন্য ডিএস ড্যাশ বলে দাও, বুঝতে পারলে? কারণ ডিএস ড্যাশ লেখে এটা সেম আর এটা অন্য, তাহলে ই ইন্টু ডিএস ড্যাশ ইন্টু কস কত নেবে এখানটাতে, বলো কত নেবে এখানটাতে, ডিএস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি প্লাস এর জন্য লিখে দাও ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস ড্যাশ কস 90 ডিগ্রি ইকুয়াল টু কত, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট, রাইট? এবারে এই দুটোর ভ্যালু কত আসবে, জিরো। এটার জন্য ভ্যালু কত আসবে, জিরো। এর জন্য কত আসবে, সেটাও জিরো হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমার কাছে এই পার্টটা পড়ে থাকবে। তাহলে এই পার্টের জন্য কি লিখবো, অর ইন্টিগ্রেশন অফ ইটা তো কনস্ট্যান্ট, ইটা আমি বার করবো, তার ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, কারণ যেহেতু আটটা কনস্ট্যান্ট একটা ডিরেকশন আমি নিয়ে নিয়েছি, তো সেই জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু বাইরে বেরিয়ে চলে আসবে। শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ ডিএস থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিএস কস জিরোর ভ্যালু কত, দ্যাট ইজ 1, তো ইকুয়াল টু কত হবে, দ্যাট ইজ কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন যখন তুমি এই ডিএসটার ইন্টিগ্রেশন করবে তখন এই পুরো সিলিন্ডারটার এরিয়া চলে আসবে, মানে কার্ভ সারফেসটার পুরো এরিয়া, তাই না? আসবে কিনা বলো, ওটাই তো আসবে। তাহলে কত আসবে, তার ভ্যালু 2πr ইন্টু এল হয়, তাই না? 2πr ইন্টু এল লিখে দাও, 2πr ইন্টু এল হয়ে গেল এরিয়াটা, ইকুয়াল টু কত হবে, দ্যাট ইজ কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এবারে কিউ এনক্লোজড এর ভ্যালুটাকে পুট করে ফেলো, কিউ এনক্লোজ কত, দ্যাট ইজ ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন এই এল ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, আমার কাছে পড়ে থাকছে এখন ই সমান কত আসছে, ই ইকুয়াল টু চলে আসছে আমার কাছে ল্যামডা ডিভাইডেড বাই 2πrটা নিচে আসবে, তাহলে 2π এপসাইলন নট ইন্টু আর, এটাই তো আসছে, তাই না? ই সমান আসছে কিনা, ঠিক আছে? এবার দেখো, এবারে আমি একটা কাজ করি, সেটা হলো যে ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো একটা তো আমার এখানে আনসার বেরিয়ে গেছে অলরেডি, ঠিক আছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, আমার একটুখানি লিখতে সুবিধা হবে। সেটা হলো যদি আমি ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই ভ্যালুটা এখন এরকম আসবে যে উপরে আসবে 2 ল্যামডা আর নিচে কত আসবে 4π এপসাইলন নট, তাই না? এখন 4π এপসাইলন নট 1/4π এপসাইলন নট, এটাকে আমি কে লিখতে পারি, তাই তো? তাহলে আমি এখন লিখতে পারি এখানটায় যে 2 ইন্টু
কে ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই আর। বুঝতে পারলে? আমি এটাকেও লিখতে পারি 2k ল্যামডা বাই আর। জিনিসটা ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? হ্যাঁ, এই হলো ভ্যালুটা, যে কোনো আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পাবো, দ্যাট ইজ 2k ল্যামডা বাই আর। কে মানে কি? কে মানে হচ্ছে 1/4 এপসাইলন নট। কার জন্য? ফর ইনফাইনাইট ওয়্যার। বুঝা গেল? এখন যদি তুমি এর জন্য গ্রাফ প্লট করো তাহলে কীরকম ধরা গ্রাফটাকে পাবে দেখো। দেখো 1/r মানে হাইপারবোলিক গ্রাফ আসবে, তাই না? মানে ই ভার্সেস আর যদি তুমি গ্রাফটাকে প্লট করো ইলেকট্রিক ফিল্ডে, সেই গ্রাফটা পাবে তুমি এরকম টাইপের। বুঝতে পারলে? এইটা হবে গ্রাফটা, ই ভার্সেস আর যে গ্রাফটা হবে, কারণ 1/x এর গ্রাফ আসবে না এখানটাতে। বুঝতে পারছো? কারণ আরটা তো ভেরিয়েবল, সো 1/x এর গ্রাফ আসবে, তো তার গ্রাফটা কীরকম হবে? হাইপারবোলিক, এরকম হবে হাইপারবোলিক। ডেরিভেশনটা বুঝতে পারছো প্রত্যেকে? কোনো ডাউট থাকলে বলো। বোঝা গেছে ডেরিভেশনটা? মানে বুঝতে পারলাম না, বলো কতটা ক্লিয়ার হলো? বলো একবার, আমি কতটা ক্লিয়ার শুনতে পেলাম না, বলো একবার। বলছি যে যদি এরকম ওয়্যার দিয়ে আমাকে ইলেকট্রিক বিল বার করতে বলে তাহলে ব্রাউজার কি করবে? কোনো ব্যাপার না, যদি কোনো ওয়্যার দেয় ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, তোমাকে যে পয়েন্টে বার করতে বলবে সেই পয়েন্টটাকে ইনক্লুড করে সেই পুরো ওয়্যারটাকে এরকমভাবে তুমি ইনক্লুড করে ফেলবে। যদি এই ওয়্যারটা হরাইজন্টাল থাকতো, হ্যাঁ, যদি হরাইজন্টাল থাকতো এই পয়েন্টে বলতো, আমি সেই ক্ষেত্রে এই সিলিন্ডারটাকে পেতাম এরকমভাবে, এরকমভাবে পেতে সেই ক্ষেত্রে। বুঝতে পারলে? ধরো এই পয়েন্টটা তোমাকে বার করতে বললো, বুঝতে পারলে? যখনই তুমি কোনো লাইনকে এনক্লোজ করবে এরকমভাবে, তো 3Dতে সেটা সিলিন্ডার তৈরি করবে। বুঝতে পারছো? এই হলো জিনিস। ক্লিয়ার? চলো এটাকে লিখে নাও ঝটপট করে, তারপর এটার অ্যানিমেশনটা দেখে নিলে তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হবে যে 3Dতে কীরকম ধরে ব্যাপারটা হচ্ছে। এটা তো 2D ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, 3Dতে অ্যানিমেশনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। লিখে নাও। ঝটপট লেখো। এই ডেরিভেশনটা কিন্তু বোর্ডে জিজ্ঞেস করে এবং খুবই জিজ্ঞেস করে, গস থিওরেমের ডেরিভেশনসগুলো, অ্যাপ্লিকেশন এগুলো। দিস ইজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানটাতে লিখে নেবে ডিউ টু ইনফাইনাইট লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ইনফাইনাইট লিখে নেবে এখানটাতে। আচ্ছা, কেউ কে এটাকে ঝটপট করে লিখে নাও, তারপরে এই ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্মটা তোমাদেরকে বার করতে হবে। ঝটপট লেখো। দেখো কত ইজিলি বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? কোনো ইন্টিগ্রেশনের ফান্ডা নেই, কিচ্ছু নেই, একদম ঝটপট করে তোমার কাছে আনসার বেরিয়ে গেল। এবং কত ইজিলি বেরোচ্ছে দেখো জিনিসটাকে, কেবলমাত্র তোমাকে ওখানটাতে অ্যাঙ্গেলগুলোকে ডিসাইড করতে হবে যে কোন দিকে কত অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, বাকি আর কিচ্ছু ঝামেলা নেই। নাহলে ইন্টিগ্রেশনে হয় কিন্তু একটুখানি টাইম লেগে যায়। এটাই হচ্ছে গস থিওরেমের উপকারিতা, মানে অনেক ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন জায়গাতে বার করার সময় অনেক কঠিন ক্যালকুলেশনকেও তুমি অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবে গস থিওরেমকে অ্যাপ্লাই করে। এই সারফেসটাকে নাম দিয়ে দেবে গসিয়ান সারফেস। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য গসিয়ান সারফেস কীরকম হয়? সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, পয়েন্ট চার্জের জন্য গসিয়ান সারফেস কীরকম হবে? হ্যাঁ, পয়েন্ট চার্জের জন্য গসিয়ান সারফেস কীরকম তৈরি হবে? তার পাশে ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে স্ফেরিক্যাল। কারেক্ট, স্ফেরিক্যাল হবে। ঝটপট হাত চালাও। আজকে
হলো স্ফিয়ারটাও কমপ্লিট করে ফেলতে হবে এবং সম্ভব হলে সলিড স্ফিয়ারটাও। তোমরা স্পিডে হাত চালায় তবে ওটা সম্ভব হবে। স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট? স্যার হয়ে গেছে। ইন্দ্রাণী কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, এবারে এটার অ্যানিমেশনটাকে দেখো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হয় কি। দেখো, এইটা হলো একটা ইনফাইনাইট ওয়্যার, বুঝতে পারলে? যে ইনফাইনাইট ওয়্যারটা পুরো চার্জ দিয়ে ডিস্ট্রিবিউট করা আছে, বুঝতে পারলে? থ্রু আউট প্লাস চার্জ ডিস্ট্রিবিউট করা আছে এখানটাতে। এবারে এটার মধ্যে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে কোনো একটা পয়েন্টে, রাইট? তো এই হলো ইনফাইনাইট ওয়্যারটা, যেটা এখানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই পুরো ওয়্যারটা। এখন এর থ্রু দেখো এরকমভাবে বিভিন্ন দিকে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোচ্ছে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, তাই না? যেটা তুমি ইন্দ্রাণী জিজ্ঞেস করেছিলে যে আমি বাঁ দিকে কেন নিলাম, বুঝতে পারলে? দেখো, ডান দিকেও যেমন ইলেকট্রিক ফিল্ড লাইন্স আসছে, সেরকম কিন্তু বাঁ দিকেও আসছে, উপর দিকেও আসছে, নিচের দিকেও আসছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে সবসময় এই দিকেই নিতে হবে, বুঝতে পারলে? তার কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন সমস্ত দিকে ছড়াচ্ছে এরকমভাবে, বুঝতে পারলে ব্যাপারটা ইন্দ্রাণী? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো, তো বিভিন্ন দিকে এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা ছড়িয়ে যাচ্ছে। নেক্সট যেটা হচ্ছে যে এইখান থেকে এই যে বিভিন্ন পয়েন্টে যখন ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছে, তো আমি তার জন্য যে কোনো ডিরেকশনে ইলেকট্রিক ফ্লাক্সকে ক্যালকুলেট করতে পারি, বুঝতে পারলে? যে কোনো দিকে তার জন্য আমি ইলেকট্রিক ফ্লাক্সকে ক্যালকুলেট করতে পারবো। এবারে কি হচ্ছে যে এই যে আমি ধরো যেটুকুনি পোর্শনটাতে ইন্টারেস্টেড তার জন্য, বুঝতে পারলে? এইটা ফ্লাক্স ক্যালকুলেট করার জন্য যেহেতু ইনফাইনাইট ওয়্যার, আমি তো পুরোটাকে এনক্লোজ করতে পারি না। তো সেই জন্য আমি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টটাকে আমি মানে পার্টিকুলার পোর্শনকে ডিসাইড করলাম যে সাপোজ আমি এইখান থেকে এইটুকুনি পোর্শনটাকে দেখবো, তার মধ্যে কত চার্জ এবং তার জন্য পাশে কত ফ্লাক্স আমি টোটাল পাচ্ছি, যে কোনো আমার পয়েন্ট অফ ইন্টারেস্টেড পয়েন্ট, বুঝতে পারলে? তো সেই জন্য আমি একটা রেঞ্জকে ডিসাইড করে নিয়েছি এবং সেই রেঞ্জটাকে আমি গসিয়ান সারফেস দিয়ে এখন এনক্লোজ করছি, যেটা আমি একটু আগে এঁকেছিলাম। তো সেটাই এখানটা দেখতে পাবে, দেখো এটা গসিয়ান সারফেস দিয়ে এনক্লোজ করা হলো, বুঝতে পারলে? এই যে সিলিন্ড্রিক্যাল সারফেসটা তৈরি হলো, এটাই হলো গসিয়ান সারফেসটা, ব্যাপারটা বুঝতে পারলে? যে বিভিন্ন দিকে তুমি এনক্লোজ করলে ওটাকে। এবার দেখো, এখানে এই যে একটা কোনো পয়েন্টকে দেখাচ্ছি, এই পয়েন্টটা থেকে এখানে আমি যখন ডিস্টেন্সটা বার করব, তখন ধরো এই যে পয়েন্টটা, বুঝতে পারলে? এই যে পয়েন্টটা, এইখান থেকে এই যে পয়েন্ট আছে, এইখানে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। তো এইখান থেকে এর যা ডিস্টেন্স, এটা তো 3D, তো চারিদিকে সেম ডিস্টেন্সে ওই পয়েন্ট বিভিন্ন রকমভাবে আসবে, তাই না? এই লাইন বরাবর যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এখান থেকে সেম থাকবে, যেটা এর ডিস্টেন্স হবে কিনা বলো? সেমই হবে। তো 3 ডাইমেনশনালি চারিদিকে এরকম ধরো সেম ডিস্টেন্সে তুমি এই পয়েন্টটাকে পাবে, মানে 3 ডাইমেনশনালি তুমি এই যে লাইনটাকে আমি ড্র করেছি সেই বরাবর ইলেকট্রিক ফিল্ড সেম পাবে তুমি, বুঝতে পারছো? সেম ইলেকট্রিক ফিল্ড পাবে। তো আমি সেটাই এখানটা দেখছি, যখন এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডকে বার করবো তখন আমি কী করবো সেখানটাতে দেখো, এই যে চারিদিকে, এই যে দেখো ইন্দ্রাণী, এবার তুমি ভালো বুঝতে পারবে। যদি আমি এই দিকে নিই, তার মানে আমি তখন এই দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোকে নিচ্ছি, এই দিকে নিচ্ছি মানে এই দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোকে নিচ্ছি, বুঝতে পারলে? এই হলো জিনিসটা। নেক্সট দেখো, এবারে এটা হলো গসিয়ান সারফেসটা, বুঝতে পারলে? যে গসিয়ান সারফেসটাকে অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, বুঝতে পারলে? এই গসিয়ান সারফেসটাতে যেটা আমি একটু আগে বললাম, যে যখন আমি উপর নিচে সিমেট্রিক্যালি দুটো চার্জকে নেব, যেরকম ধরো এখানে একটা চার্জকে নেওয়া হয়েছে এই জায়গাটাতে, বুঝতে পারলে? সে একই রকমভাবে এখানেও একটা চার্জ যায় দেখো এখানটাতে সিমেট্রিক্যালি উল্টো দিকে। এবার যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে, যে এর জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স এখানে আসবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স সেটাও তো এখানে আসবে, বুঝতে পারছো? এবার তারা যখন কম্পোনেন্টে ডিভাইড হবে তখন কি হচ্ছে দেখো, যে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড ওদের জন্য কি হচ্ছে সেই ক্ষেত্রে, এই যে দুটো পার্টে ভাগ হয়ে গেল, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা এইদিকে, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা এইদিকে। এবার এর জন্য কেবলমাত্র আমি এই দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাচ্ছি একটা, আর একটা পাচ্ছি এই দিকে। তো এই যে কম্পোনেন্ট, এরা কি, এরা হলো সাইন কম্পোনেন্ট, যে সাইন কম্পোনেন্টগুলো এখন ক্যান্সেল আউট হয়ে যাবে। তো কেবলমাত্র এই দিকের কম্পোনেন্টটাকে আমরা পাচ্ছি, যেটা আমরা থিওরি পড়ার সময় দেখেছি। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের কাছে জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, কেবলমাত্র এই পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে আমি এখানটাতে পাবো, বুঝতে পারলে? বাকি দুটো না ওই পারপেন্ডিকুলার এই লাইন্সগুলোর জন্য ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো, এইটাকে আমরা ড্র করেছি এখানটাতে, বুঝতে পারলে? এই জিনিসটাকে আমরা এখানে ড্র করেছি, যে এই যে সিলিন্ড্রিক্যাল সারফেস মানে গসিয়ান সারফেস, আমরা এইটুকুনি এরিয়ার মধ্যে মানে এইটুকুনি লেন্থকে এনক্লোজ করেছি সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়ে, গসিয়ান সারফেস দিয়ে, এবং তার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডসকে আমরা বার করেছি। এইটাই হলো জিনিসটা যেটা আমরা এতক্ষণ ধরে বোর্ডের মধ্যে তোমার কোষে কোষে দেখলাম, বুঝতে পারলে? সেটাই হলো এটা 3 ডাইমেনশনালি। এবার দেখো,
এই যে এটাকে আমরা দেখছিলাম। এবার এর মধ্যে বিভিন্ন পয়েন্টে দেখো ইলেকট্রিক ফ্লাক্সগুলো কীরকমভাবে যাচ্ছে, ফিল্ড লাইন্সগুলো এই পয়েন্টের থ্রু এরকমভাবে যে কোনো পয়েন্টকে নিয়ে নাও, এখানে ইলেকট্রিক ফিল্ডগুলো এরকমভাবে বেরোচ্ছে। আর এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড কীরকম হবে দেখো ইন্দ্রাণী, এরকমভাবে গ্রেজিং ফিল্ড লাইন্স তৈরি হবে এখানটা, তাই না? আপার সার্ফেসে অ্যান্ড এই যে লোয়ার সার্ফেসে দিলে আর ভালো করে বুঝতে পারবে, দেখো গ্রেজিং ফিল্ড লাইন্স দেখতে পাচ্ছ। পেনিট্রেট কিন্তু একমাত্র এই সাইডের কার্ভ সার্ফেসটাকেই করছে বিভিন্ন দিক থেকে, এই উপরের আর নিচের সার্কুলার সার্ফেস ওদের কিন্তু পেনিট্রেট করছে না, গ্রেজিং ফিল্ড লাইন্স হচ্ছে। আরে বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। যে জন্য কিন্তু আমি যদি এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড না দেখেও বলতাম, তাহলেও আমি কমন সেন্স দিয়ে বলতে পারতাম যে হ্যাঁ এই নিচেরটার আর ওপরটার থ্রু জিরো ফ্লাক্স পাবো, কারণ ওখানে গ্রেজিং ফিল্ড লাইন্স হয়ে যাবে। কেবলমাত্র এই কার্ভ সার্ফেসটা আছে এর থ্রুই আমি কোনো রকম ফ্লাক্স পাবো, বুঝতে পারলে? বাকিগুলোর দুটো সার্ফেসের জন্যই পাবো না। এই যেরকমভাবে দেখলে আর কি ভালো করে বুঝতে পারবে ওপরের সার্ফেসটাকে, যে গ্রেজিং ফিল্ড লাইন্স হচ্ছে ওখানটা। নিচের সার্ফেসও এই দেখো গ্রেজিং ফিল্ড লাইন্স। এইখানটাতে সেরকম কিছু নেই, যাতে মেন ছিল ওই জিনিসটা যেটাকে আমাদের দেখার ছিল, বুঝতে পারলে? তো আমি একবার ওইখানটাতে তবুও আরেকবার আমি মার্কিংগুলো করে দিচ্ছি যাতে করে ব্যাপারটা তুমি বুঝতে পারো। এই জায়গাটাতে এখানটাতে একবার আমি মার্কিংগুলো করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানটা দেখতে পারলে এই যে এইখানটাতে আমি একটা ছোট এরিয়াকে নিয়েছিলাম, যেটাকে আমি বলছিলাম যে ডিএস এরিয়া, এরকমভাবে ড্র করেছিলাম, বুঝতে পারলে? কেন এরকমভাবে ড্র করেছিলাম? কারণ এটা তো এরকমভাবে 3 ডাইমেনশনাল একটা সিলিন্ডারের ছোট্ট পোর্শন, তাই না? ওই জন্য আমি এরকমভাবে এটাকে দেখিয়েছিলাম এইটা। এবার এই যে এরিয়াটাকে আমি ড্র করলাম, এই এরিয়াটা থেকে বাইরের দিকে এইদিকে আসছে ইলেকট্রিক ফিল্ডটা, আর এরিয়া ভেক্টরটা কোন দিকে আসছিল? ডিএস এইদিকে। যদি আমি এইটাকে দেখি, এই সারফেসটা, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড যদি আমি এই দিকে নিই তাহলে বলবো এই দিকে ইলেকট্রিক ফিল্ড, আর ডিএসটা উপরের দিকে, এটার জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড, ডিএসটা উপরের দিকে। সেম এখানে করো, এই ছোট্ট একটা এরিয়াকে এখানটাতে দেখাচ্ছিলাম, ডিএসটা নিচের দিকে, এই দিকে হলে এই দিকে হবে ইলেকট্রিক ফিল্ড, আর যদি আমি এখানে নিই তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড আর এই নিচের দিকে ডিএস, বুঝতে পারলে? এইটাকে আমরা এতক্ষণ ধরে ওখানটা সলভ করলাম করে করে। সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে লাইনের জন্য, বুঝতে পারলে? এইগুলো কি, এগুলো 3D-তেও, তো একবার যদি তুমি 3D-তে জিনিসটাকে দেখে নাও তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? চলো, তো এটা থাক, এবার আমরা পরের পোর্শনে চলে আসছি। এবার আমরা চলে আসছি পরেরটাতে, যে যখন স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে। এবার স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনটা সেটা দু রকমের হয়, একটা হচ্ছে যে হলো স্ফেরিক্যাল হয়, আর একটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় তোমার নন কন্ডাক্টিং সলিড স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। তো যদি আমাকে বলা হয় নন কন্ডাক্টিং, তার মানে জেনে রাখবে যে যখন কন্ডাক্টর হয় তার ক্ষেত্রে তার যে চার্জগুলো সেগুলো সমস্ত সারফেসের মধ্যে থাকে, বুঝতে পারলে? আর নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে হয় কি, যে পুরো যে চার্জগুলো সেগুলো থ্রু আউট যে স্ফিয়ারটা আছে সেটার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, বুঝতে পারলে? তো আমি প্রথম যেটা করছি এখন সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড, হেডিংটা দিয়ে নাও, যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু hollow spherical charge distribution। এটাকে বইয়েতে এরকমভাবে লেখা থাকে যে তোমার কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন করে তার জন্য ইলেকট্রিক ফিল্ড করে, তো সেই ক্ষেত্রে সেম জিনিস পাবে। দেখো একটা স্ফিয়ার আছে, এইগুলো একটা স্ফিয়ার, ঠিক আছে? এই একটা স্ফিয়ার আছে এখানটাতে,
এবার এই যে স্ফিয়ারটা আছে, এই স্ফিয়ারটা চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, কন্ডাক্টিং, তার মানে সারফেসে এরকমভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে, এইভাবে সারফেসে থ্রু আউট চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। এবার এর যে রেডিয়াস সেটা হচ্ছে আর, এবং টোটাল চার্জ যেটা এখানটাতে আমি ডিস্ট্রিবিউট করে রেখেছি, টোটাল চার্জ দ্যাট ইজ কিউ। বুঝতে পারলে? এটা আমাকে দেওয়া আছে। স্যার হলো স্ফিয়ারটা মানে কি বলতে? হলো স্ফিয়ার মানে একটা স্ফিয়ার যেটা তোমার ভেতর থেকে ফাঁপা। বুঝতে পারলে? আর কন্ডাক্টিং, সেটা কন্ডাক্টিং মানে তার মধ্যে চার্জগুলো এই সারফেসে থাকবে। নন কন্ডাক্টিং হলে সেই ক্ষেত্রে ভিতর দিকে চার্জ থাকে। বুঝতে পারলে? কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে সারফেসে চার্জ থাকে। কেন থাকে সেটা পোটেনশিয়াল করলে তখন বুঝতে পারবে যে কারণটা কী হয়, যে কেন সারফেসে কন্ডাক্টিংয়ের মধ্যে তোমার চার্জ ডিস্ট্রিবিউটেড থাকে। এবার দেখো, তো এর জন্য আমাকে কয়েকটা পার্টিকুলার পয়েন্টকে আমি মার্ক করছি যেখানে যেখানে আমাকে ফিল্ডকে বার করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে যে এই যে স্ফিয়ারটা আছে এই ভিতরের কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটাকে বলছি আমি, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্ট এইখানে বার করতে হবে, যেটা এইখান থেকে ডিস্টেন্সে তার আর। একবার বার করতে হবে আমাকে সারফেসে এই পয়েন্টটা, যেটাকে আমি বলছি যে এস ফর সারফেস, ঠিক আছে? এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কত হয়ে যাবে না, স্মল আর। আরেকটা বার করতে হবে বাইরে কোনো একটা পয়েন্টে, এটা হচ্ছে আমি বি পয়েন্ট বলছি, এই ডিস্টেন্সটাকে এখন বলছি আর। বুঝতে পারলে? যখন ভিতরে নেবো তখন আর এর ভ্যালুটা ছোটো, যখন বাইরে নেবো তখন আর এর ভ্যালুটা বেশি। এখানে মনে রাখবে এই যে আরটাকে তুমি নিচ্ছ এটা কিন্তু সেন্টার থেকে। নিউমেরিক্যাল কোয়েশ্চেনে এক্সামিনার ইচ্ছা করে কি করে, এই ডিস্টেন্সটা বলে সারফেস থেকে এত দূরে আছে চার্জটা, তো ক্যালকুলেট করতে গেলে আমাকে কিন্তু এই ডিস্টেন্সটা প্লাস রেডিয়াসটা মানে সেন্টার থেকে ডিস্টেন্স নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? কারণ ফর্মুলাটা কিন্তু আসে সেন্টার থেকে ডিস্টেন্স, কিন্তু এটা খেয়াল রাখবে। তো আমি প্রথমে চলে আসছি যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, মানে ভিতরের কোনো পয়েন্টে। বুঝতে পারলে? তো ভিতরের কোনো পয়েন্টে যখন আমি ইলেকট্রিক ফিল্ড বার করব, আমার প্রথম কি কাজ হবে বলো তো? প্রথমে আমি কোন স্টেপটা করব যখন আমি কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব? প্রথম কাজ কি হবে বলো? স্যার চার্জটাকে তো ইনক্লোজ থাকতে হবে, কিন্তু এখানে তো চার্জটা বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। হ্যাঁ একদম ওটাই হবে, জিরোই আসবে। বুঝতে পারলে? তো প্রথম যেটা কাজ হলো সেটা হলো যে এই পয়েন্টটাকে এনক্লোজ করা, স্ফেরিক্যালি আমি এটাকে এনক্লোজ করলাম। বুঝতে পারলে? এখানে এইটা হচ্ছে গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস। এবার যখন আমি এটাকে এনক্লোজ করছি, প্রথমত এটার মধ্যে কোনো রকম চার্জ নেই, যেহেতু চার্জ নেই তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত পাবো, যে ফর ইনসাইড পয়েন্ট, এক নাম্বার ফর ইনসাইড পয়েন্ট, যেটাকে আমি বলছি পয়েন্ট এ, এর জন্য কি আসবে? এর জন্য আসবে যে ফ্লাক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। ইনসাইড পয়েন্টের জন্য এনক্লোজ চার্জ কত? 0, তাই না? কারণ ভিতরে তো কোনো চার্জ নেই, যত চার্জ সব সারফেসে আছে। তো যেহেতু এনক্লোজ চার্জ 0, তো সেই জন্য আমি বলতে পারি যে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ সেটা কত আসবে, দ্যাট ইজ 0। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে চলে আসছি আমি 2 নম্বরটাতে, এই সারফেসের উপর যে পয়েন্টটাকে নিয়েছি তার জন্য। ঠিক আছে, এবার নিচ্ছি আমি ফর পয়েন্ট অন দি সারফেস। সারফেসের জন্য কি পাবো দেখো, যখন এই সারফেসটাকে নেব তখন এই সারফেসটাকে আমাকে গসিয়ান সারফেস দিয়ে এরকমভাবে এনক্লোজ করতে হবে, তাই না? এখন সেটা অলরেডি স্ফেরিক্যালি আসবে, তো অলরেডি তো তার মানে সেটা এনক্লোজ করাই আছে। ব্যাপারটা বুঝতে পারলে? সারফেসের মধ্যে তো গসিয়ান সারফেস অলরেডি ক্রিয়েট করাই আছে, কারণ ওটা একটা ইটসেলফ স্ফেরিক্যাল আসবে, আর সেম ডিস্টেন্সেই তো আমাকে এই পয়েন্টে স্ফেরিক্যাল সারফেস ড্র করছি, মানে তো অ্যাকচুয়ালি আমি এটা কি আবার নতুন করে ড্র করছি এখানে। বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে, তাই না? তো এর জন্য কত লিখবো, ওই এই পয়েন্টটাকে নিয়েছি, তাহলে এই পয়েন্টে আমি একটা ওই স্ফেরিক্যাল একটা সারফেসকে ইমাজিন করে নিই। ঠিক আছে, এই পয়েন্টটাতে একটা আমি স্ফেরিক্যাল সারফেসকে ইমাজিন করছি, এইটা। তো এর জন্য ডিএসটা কোন দিকে, যথারীতি বাইরের দিকে ডিএস। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই দিকেই আসবে, বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল, কারণ প্লাস চার্জ। এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, থিটা কত আসবে এখানটাতে বলো? 0 ডিগ্রি। থিটা হবে এখানটা 0 ডিগ্রি। তাহলে এবার লিখতে শুরু করে দাও যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। তো যখন আমি এটাকে লিখবো তখন কি পাবো, ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস ইন্টু কস
0 ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এনক্লোজ চার্জ কত আছে এখানেতে, পুরো যে চার্জটা সেটাই তো এনক্লোজ হচ্ছে এখানটা, তাই না? হচ্ছে কিনা বলো? এনক্লোজ চার্জ বলতে ওটাই হচ্ছে। তো টোটাল চার্জ আমি কত নিয়েছি, ক্যাপিটাল কিউ। তাহলে এখানে কি লিখবো, ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। তো এখান থেকে আমি কি পাচ্ছি যে ই ইন্টু কস থিটা, কস 0 মানে হচ্ছে 1। আচ্ছা, ডিএস এর ইন্টিগ্রেশন করলে আমি কত পাবো, এই পুরো স্ফিয়ারের যে এরিয়াটা আমি সেটাকেই পেয়ে যাব, তাই না? এই যে ডিএসটা এর ইন্টিগ্রেশন করলে কত পাবো, পুরো স্ফিয়ারের এরিয়াটাকে পেয়ে যাবো না, 4 পাই আর স্কোয়ার পাবো। তাহলে এখানে লিখে দাও যে ইন্টু 4 পাই আর স্কোয়ার, এটা হয়ে গেল ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এবারে এখান থেকে ই এর ভ্যালু তুমি কত পাচ্ছ, ই এর ভ্যালু কত পাচ্ছ, দ্যাট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন নট, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। বুঝতে পারলে? এটা তুমি কার জন্য পাচ্ছ, সারফেসের জন্য। এই পয়েন্টটা কোন পয়েন্ট ছিল, এস, এখানে এস লিখে দাও, এস, ঠিক আছে, এইটা। তো সারফেসে আমি কত পাচ্ছি, দ্যাট ইজ 1/4 পাই এপসাইলন নট মানে কে। তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি যে কে কিউ বাই আর স্কোয়ার সারফেসে। এই হলো সিচুয়েশনটা, যে সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত হবে, দ্যাট ইজ কে কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল এটা? এবার আমরা চলে আসছি বাইরের কোনো পয়েন্টে কত পাবো। বাইরের পয়েন্ট বলতে এই যে বি পয়েন্টটা, ঠিক আছে। তো 3 নাম্বারটায় চলে আসছি, 3 নাম্বারটাতে, ফর পয়েন্ট আউটসাইড দিস স্ফিয়ার, বাইরের পয়েন্টে কত পাবে। তো যখন তুমি বাইরের পয়েন্টের জন্য ক্যালকুলেট করবে তখন, আচ্ছা একটা কাজ করো, তোমরা এই দুটো লিখে নাও, ঠিক আছে, কারণ এখানটা গসিয়ান সারফেসটা ড্র করবো তো এটা এখানটাতে আটকে যাবে। তো একবার ঝটপট এই দুটোকে লিখে নাও, আর এই দুটোকে না হলেও অন্ততপক্ষে এই পোর্শনটা লেখো, শুধুমাত্র উপরের পোর্শনটা, ঠিক আছে, ওটা পরে লিখলেও হবে। উপরের পোর্শনটাকে লিখে নাও তোমরা। আচ্ছা, বুঝতে পারলে এখানটা যা কিছু হলো এখনো অবধি? হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা জাস্ট ওই উপরের পয়েন্টগুলোকে লিখে নাও একবার ঝটপট। এখন এই ফর্মুলাগুলোকে আজকেই মুখস্থ করবো ক্লাসের মধ্যে, এক্ষুনি ঝটপট লিখে নাও। হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এই যে বি পয়েন্টটা বার করছি, তাহলে এই বি পয়েন্টটাকে নিয়ে আমাকে এই পুরোটাতে একটা গসিয়ান সারফেস এরকমভাবে ড্র করতে হবে। তো যথারীতি সেটাও একটা স্ফেরিক্যাল সারফেসই তৈরি হবে, তাই না? এবং বড় স্ফেরিক্যাল সারফেস তৈরি হবে, বুঝতে পারলে? বড় স্ফেরিক্যাল সারফেস হবে। তো যখন আমি এইটাকে দেখবো তো এই পয়েন্টে সেম জিনিসই করবো, যে আবার একটা ওরকম ধরা আমি একটা ওই ছোট্ট একটা এরিয়াকে নিয়ে নিচ্ছি, তাই না? তার জন্য এই দিকে হবে তার ডিএস ভেক্টরটা, এরিয়া ভেক্টর, এই দিকে হবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা। এখানে অ্যাঙ্গেলটা কত হবে বলো, থিটা কত কত হবে, 0 ডিগ্রি, তাই না? থিটা 0 ডিগ্রি। তাহলে এবারে জিনিসগুলোকে লিখতে শুরু করে দিই। এটা হচ্ছে ফর আউটসাইড পয়েন্ট। তার জন্য কি লিখবো, যে ফ্লাক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই, কোন পয়েন্টে দেখছি, বি পয়েন্টে, বি ডট ডিএস ইকুয়াল টু চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে আমি লিখে দিই যে এখান থেকে কত আসবে, যে ই ইন্টু বি, ই বি ইন্টু ডিএস এত কস 0 ইকুয়াল টু, আচ্ছা এখানটাতে এনক্লোজ চার্জ কত, এটার জন্য এনক্লোজ চার্জ কত হবে বলো, কিউ হবে, তাই না? পুরো চার্জটাকে এনক্লোজ করছে। আচ্ছা এখানটাতে না এই স্ফিয়ারটা একটুখানি হ্যান্ডিক্যাপ স্ফিয়ার হয়ে গেছে, বুঝতে পারলে? একদিকে একরকম আসছে, অন্যদিকে বেশি চলে আসছে। তো তোমরা এরকম হ্যান্ডিক্যাপ ছবি যেন আঁকবে না, ঠিকঠাক করে আঁকবে, বুঝতে পারলে? তাহলে এটা কত আসবে, কিউ বাই এপসাইলন নট। তাহলে এইখান থেকে কত পাবো আমি, ই অ্যাট বি, আচ্ছা ডিএস এর ইন্টিগ্রেশনটা হবে কত আসবে সেই ক্ষেত্রে, ডিএস এর ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা বলো, এই পুরো স্ফিয়ারটার এরিয়া,
আরে স্মল আর প্লাস ক্যাপিটাল আর তুমি কেন করবে? তুমি তো এখান থেকে অলরেডি ক্যাপিটাল আর ধরেই নিয়ে যাবে, স্মল আর প্লাস কেন করবে? ওটা যদি তুমি সারফেস থেকে আর ক্যাপিটাল আর ধরতে তাহলে তুমি বলতে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, বুঝতে পারলে? তো হ্যাঁ, এই ফর্মুলাগুলো সবসময় সেন্টার থেকে আরটাকে ক্যালকুলেট করা হয়। যদি এক্সামে তোমাকে এই সারফেস থেকে ভ্যালুটাকে বলে দেয় তাহলে তোমাকে সেই ক্ষেত্রে এইটাকে যোগ করে এই সেন্টার থেকে ডিস্টেন্সটাকে নিতে হবে, বুঝতে পারলে? এটা এক্সামিনার কিন্তু দেয় কোয়েশ্চেনে, এরকমভাবে বলা থাকে যে সারফেস থেকে এত ডিস্টেন্সে আছে। আর সব থেকে ঘটনা যেটা সেটা হলো যে ডেঞ্জারাস ব্যাপার, সেটা হচ্ছে যে এর জন্য যা তুমি ভ্যালু পাবে যদি তুমি সারফেস থেকে ডিস্টেন্সটাকে নিয়ে ক্যালকুলেট করো, সেই ভ্যালুটাকে কিন্তু অপশনে দেওয়াও থাকে। মানে তোমার আনসার বেরোচ্ছে না, তুমি কোয়েশ্চেনটাকে ছেড়ে চলে এলে তা কিন্তু হবে না, তুমি টিক করবে এবং নেগেটিভ মার্কিং পাবে, এটাই প্রবলেমটা হয়ে যায়। তো যে জন্য খুব কসিয়াস থাকবে, মানে কম্পিটিটিভের ক্ষেত্রে ওদের উদ্দেশ্য কি তোমাকে এলিমিনেট করা এবং যে বেস্ট তাকে চুজ করা। তো এলিমিনেশনগুলো করার জন্য তারা সমস্ত রকম পসিবিলিটিগুলোকে অ্যাপ্লাই করে, যে তুমি কোথায় ভুল করতে পারো, কোন কনসেপ্টে তুমি ভুলে যেতে পারো, কি আনসার আসতে পারে কীরকম ভুল করলে, কারণ তারা বহু বছর ধরে কোয়েশ্চেন সেট করছে, দেখে যাচ্ছে, তো তাদের একটা অলরেডি আইডিয়া অ্যান্ড এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো যে কারণে যখনই কোনো কোয়েশ্চেন সলভ করবে খুব টু দি পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট কনসেপ্ট দিয়ে ভালো ক্যালকুলেশন করে সলভ করবে, কারণ ওরা জানে তুমি ভুল করলে কি আনসারটা আসতে পারে। তো মোস্ট প্রবাবেল যে ভুলগুলো তার যে আনসারগুলো সেগুলো কিন্তু অপশন দিয়ে দেয়, মানে তুমি ভুল বার করেও টিক করে নেগেটিভ নিয়ে আসবে এবং জেনে বুঝে, মানে তুমি নিজে থেকে কিন্তু নেগেটিভটা নিচ্ছ, এইটা হবে কন্ডিশনটা। তো খুব কসিয়াসলি এটাকে নোটিস করবে। আচ্ছা, এখানে কত আসবে না 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না? কারণ বড় স্ফিয়ারটার এরিয়াটা চলে আসবে, তাহলে কত আসবে এখানটাতে 4 পাই ক্যাপিটাল আর তার স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এইখান থেকে এখন চলে আসছে কত ই অ্যাট বি, সেটা কত আসবে, দ্যাট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। এটা আমি লিখতে পারি যে কে কিউ বাই আর স্কোয়ার, এইটা হবে সারফেসের আউটসাইড যে পয়েন্ট সেটার জন্য ভ্যালু, বুঝতে পারলে? এই হলো জিনিসটা। তো এখন আমি 3টে পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডকে পেয়ে গেছি। তো এইখানে আমাকে একবার দেখে বলো যে কোন ভ্যালুটাকে তুমি ম্যাক্সিমাম পাবে, কোন পয়েন্টে তুমি ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডকে পাচ্ছ একটা স্ফিয়ারের জন্য, বলো দেখিনি কেউ? বি পয়েন্টে। আর কেউ? এস পয়েন্টে। আর অব্রদীপ? এস পয়েন্টে। তুমি সৃজিত বি পয়েন্টে কেন বললে? তুমি দেখো না, যত ডিস্টেন্স বাড়বে তত তো ইলেকট্রিক ফিল্ড কমবে, কারণ 1/r স্কোয়ারের সাথে প্রপোর্শনে আছে ওটা ইলেকট্রিক ফিল্ডটা, তাই না? তো যত তুমি বাইরের দিকে এলে তত ইলেকট্রিক ফিল্ড কমছে। ম্যাক্সিমাম কোনখানে হবে? সারফেসে থাকবে, কারণ তার বাইরে তো পুরোটা জিরো আসছে, তাই না? সারফেসের আগে পুরোটা জিরো, তাহলে তার মানে ম্যাক্সিমাম কোনখানে? এখানে হবে। তো এর জন্য যে গ্রাফটাকে পাবে সেটা হবে এরকম ধরনের, যে এই যে ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্সের মধ্যে তুমি গ্রাফ প্লট করো, এই ধরনের গ্রাফটা আছে। 1/r স্কোয়ার মানে সেই হাইপারবোলিক গ্রাফ পাবে। তো যখন তুমি সেন্টার থেকে স্টার্ট করলে এবং আপ টু চলে গেলে সারফেস অবধি, এই পয়েন্ট অবধি কিন্তু কোনো রকম ইলেকট্রিক ফিল্ড পাবে না। যা ইলেকট্রিক ফিল্ড তুমি পাবে সমস্ত এই সারফেস থেকে স্টার্ট হবে এবং সারফেসে ম্যাক্সিমাম ভ্যালু, মানে সেখান থেকে কমতে শুরু করবে যত বাইরে তুমি যাবে। তো এই গ্রাফটাকে পাওয়া যাবে, বুঝতে পারলে? এইটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে যে ই ম্যাক্স, বা তুমি বলতে পারো যে ই সারফেস, বুঝতে পারলে? এটা কি, এটা হচ্ছে যখন ক্যাপিটাল আর ইজ লেস দেন স্মল আর, মানে ভিতরের পয়েন্ট। আর এটা কি, ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর, এই ডিস্টেন্সটা কত, রেডিয়াস স্মল আর। গ্রাফটা বুঝতে পারলে? এই গ্রাফ এক্সামে জিজ্ঞেস করে, অলরেডি চলেও এসেছে বিভিন্ন এক্সামে। হলোস্ফিয়ারের জন্য কত হবে, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার তার জন্য কত হবে গ্রাফ, ইনফাইনাইট লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তার জন্য গ্রাফ কত হবে। এবার তোমরা ঝটপট করে লিখে নাও এটাকে। ই সারফেস, ম্যাক্সিমাম মানে কি সারফেসেরটা, তাই না? ওটাকেই লিখেছি ই অ্যাট সারফেস। লিখে নাও ঝটপট করে সবাই। আজকে প্রত্যেকে বাড়িতে এই ডেরিভেশনগুলোকে একদম তুখোরভাবে রেডি করবে, মানে এরকমভাবে রেডি করবে, এটা আজকেই করবে। তোমাকে কাল থেকে যদি যে কেউ জিজ্ঞেস করে যে এটার জন্য ডেরিভেশনটা কী করে করবো, তো তুমি ঝটপট তাকে বলে দিতে পারো, মানে 2 মিনিটের মধ্যে তুমি সলভ করে দিয়ে দেবে, বুঝতে পারলে? এরকমভাবে আজকে রাতেই প্র্যাকটিস করে রাখবে দুখানা, ইনফাইনাইট ওয়ারের জন্য
এই হলো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। আজকে আর টাইম হবে না, হয়ে গেছে। তো পরের দিনকে আমরা সলিড স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, নন কন্ডাক্টিং অ্যান্ড একটা চার্জ ডিস্ট্রিবিউটেড শিট, তার জন্য আমরা দেখব, বুঝতে পারলে? তো একবার ঝট করে এই ফর্মুলাগুলোকে একবার রিকল করে নাও। ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কত পেয়েছিলাম কোনো আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড? বলো বলো বলো। মানে 2k ল্যামডা বাই আর, তাই না? 2k ল্যামডা বাই আর। আচ্ছা, হলো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, কন্ডাক্টিং চার্জ মানে কন্ডাক্টিং স্ফেরিক্যাল স্ফিয়ার আর কি, তার জন্য হলো স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। সারফেসে কত হয়? আর স্কোয়ার। মানে এটা এই একটা কোণ আর রেডিয়াস নাকি তার থেকে বেশি বা কম ভ্যালু? রেডিয়াস। আউটসাইড পয়েন্টে কত হয়? ক্যাপিটাল আরটা। আচ্ছা, আরটাকে আমরা কোনখান থেকে নেব, সেন্টার থেকে না সারফেস থেকে? সারফেস থেকে হলে কি করতে হবে? সারফেস থেকে ডিসটেন্স দেওয়া থাকলে কোয়েশ্চেনে একদম তাই, রেডিয়াসটাকে যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা সিলিন্ডারের জন্য যখন আমরা ওই লং চার্জ ক্যারিং ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ডকে বার করলাম, তার জন্য উপরের সারফেস দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ড 0 কেন হচ্ছিল? অব্রদীপ বলো, এটা অব্রদীপ বলো, দাঁড়ো। আচ্ছা, অব্রদীপ বলো কি ধরনের ফিল্ড লাইন্স আসছিল যার জন্য 0 হচ্ছিল? গ্রেজিং ফিল্ড লাইন্স। আচ্ছা, সৃজিতা ইন্দ্রাণী বলো যে ওই কার্ভ সারফেসের মধ্যে দিয়ে কেন ফ্লাক্সকে তুমি পাচ্ছিলে সিলিন্ডারটাতে? ওই সিলিন্ডারটা যে গসিয়ান সারফেসটা সিলিন্ড্রিক্যাল তৈরি করলাম না, ওটার কার্ভ সারফেসের মধ্যে দিয়ে কেন ফ্লাক্স পাচ্ছিলা? জিরো, মানে পেনিট্রেট করছিল ফ্লাক্স ফিল্ড লাইন্সগুলো, তাই না? ওই কারণে পাচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানটাতে এই হলো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ভিতরে কেন ফ্লাক্স 0 পেলাম? মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেন 0 পেলাম? ইলেকট্রিক ফিল্ড লাইন্স, হ্যাঁ, ভিতরে কোনো চার্জ নেই বলে ফিল্ড 0 পেলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে, চলো। তো আজকে এইগুলো এই কটাই হয়ে গেল। গ্রাফগুলো কীরকম আসবে দুজনের ক্ষেত্রে? ইনফাইনাইট ওয়্যার আর এটার ক্ষেত্রে হাইপারবোলিক। এটার জন্য আর যখন লেস দ্যান স্মলার হবে, যখন ডিস্টেন্স লেস দ্যান স্মলার হবে, সেই ক্ষেত্রে কোনো গ্রাফ পাবো কি পাবো না? স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনে পাবো না। ম্যাক্সিমাম কোনখানে হবে ফিল্ড? সারফেসে। তার বাইরে কি হবে? তার বাইরে কমতে থাকবে। কেমনভাবে কমবে? প্যারাবোলিক্যালি, হাইপারবোলিক্যালি, লিনিয়ারলি? কীভাবে? হাইপারবোলিক্যালি, ঠিক আছে। চলো, আজকে এতটাই থাক। পরের ক্লাসে দেখাবে। শুধুমাত্র বাড়িতে যেন যেটা আজকে আমি বললাম সেটাকে খুব ভালোভাবে রেডি করবে, বুঝতে পারলে? কালকে আমরা আরও দুটো ডেরিভেশন বাকি আছে, তো সেটাকে যদি সম্ভব হয় করে তাহলে প্রবলেম স্টার্ট করে দেবো। আর না হলে ওই দুটো ডেরিভেশন হয়ে যাওয়ার পরে তারপরের যে ক্লাসটা হবে, হতে পারে নেক্সট শুক্রবারের ক্লাসটা, সেটা পুরোটা ইলেকট্রিক ফিল্ডের সমস্ত রকম টাইপের প্রবলেম আমরা সলভ করে ফেলবো, বুঝতে পারলে? ইলেকট্রিক ফিল্ডের ওপর অ্যান্ড ফ্লাক্স রিলেটেড যা কিছু প্রবলেম হতে পারে। এবং তারপরে শনিবার দিনকে আমরা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এই পার্টগুলোতে এন্টার করেছি, বুঝতে পারলে? তো ভালোভাবে রিভাইজ করতে থাকো, ঠিক আছে? অভ্রদীপ কোয়েশ্চেনগুলো ঠিক আছে, তাহলে ওটা একটু মেকআপ করে নাও, যদি ভিডিওস পাও তো ভালো। অভ্রদীপ কোয়েশ্চেনগুলো পেরেছিল, ওটা একটুখানি কথা বলে নিও ওই সানুদার সাথে, ঠিক আছে? আচ্ছা, অভ্রদীপের কোয়েশ্চেনগুলো ক্লিয়ার হয়েছিল ক্যাপাসিটরের? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আর অভ্রদীপ, তুমি সেই কোয়েশ্চেনগুলো দেবে যেগুলো ক্লাসে করানো হবে, বুঝতে পারলে? কারণ অন্য টপিক থেকে হলে কি হতে পারে তুমি পেরে যাবে, কিন্তু আমি তো করাইনি সেটা, বুঝতে পারলে? ওই জন্য তো যেগুলো হয়ে যাচ্ছে না তার উপর তুমি দেবে। আর সেই আর্টিকেলটার কোয়েশ্চেন যখন আমি করিয়ে দেবো তারপর তুমি সলভ করতে দিবে, বুঝতে পারলে? হতে পারে তুমি নিজেই পেরে যাবে, ওই কারণে তোমার নিজের ক্যালিবারটা তুমি টেস্ট করতে পারবে সেইখানটাতে, ওই কারণে। চলো, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা।